আজকের এপিসোডে আমাদের গেস্ট ডক্টর নন্দন মুখার্জি, ক্লাইমেট চেঞ্জ, রেজিলেন্স এবং নেচার বেসড সলিউশনস নিয়ে গ্লোবালি রেকগনাইজড এক্সপার্ট। ইউনিভার্সিটি অফ ড্যান্ডিতে একাডেমিক হিসাবে কাজ করছেন। একই সঙ্গে তিনি উদ্ভাবন করেছেন এক নতুন ধরনের ল্যাব মেড সাস্টেইনেবল ব্রিক, যা ফিউচার কনস্ট্রাকশন এ বড় পরিবর্তন আনতে পারে। আজ আমরা জানবো এই ইনোভেশনের জার্নি, এর কারেন্ট স্টেজ এবং আগামী দিনে কিভাবে এটি স্কেল আপ হবে। So welcome to our the Peer Network podcast, Dr. Mukherjee. Thank you so much. Thanks for inviting me in this show. অনেক ভালো লাগছে বাঙালি ভাষী এবং বাংলা ভাষী এবং বাঙালি কমিউনিটির সাথে কোনো কিছু শেয়ার করতে পারা। I always consider that as an absolute honor and privilege and as a service to my nation. আমি এখানে গত 11 বছর ধরে আছি ইউনিভার্সিটি অফ ডান্ডিতে। প্রথমে পিএইচডি করেছি, পরে জয়েন করি এখানে একাডেমিক হিসেবে। এখন এখানে আমি বিংস ইনস্টিটিউট ফর সাস্টেনেবিলিটি বলে একটা ইনস্টিটিউট আছে, এটা ডাইরেক্টর হিসেবে আছি। সাথে আমি ইউনিভার্সিটির আপনাদের ভাষায় অ্যাসোসিয়েট প্রফেসর আর আমাদের ইউকে ব্রিটেনের ভাষায় সিনিয়র লেকচারার পদে আছি। আমি শিক্ষকতা এবং গবেষণার সাথে জড়িত, এতটুকুই। আর আমি বাংলাদেশে প্রথম শিক্ষা ছিল পুরকৌশলে, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তার আগে আমি নটরডেম কলেজের একজন ছাত্র ছিলাম, ঢাকাবাসী। তারপর আমি বুয়েট থেকে ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করি, যেখানে আমি কমিউনিটি সম্বন্ধে একটু জানতে, মানে কমিউনিটি নিয়ে পড়াশোনা করবার সুযোগ পাই। ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট ছিল আমার সাবজেক্ট এরিয়া। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ করি, বিকজ আমি তখন বুঝতে পেরেছিলাম একজন ইঞ্জিনিয়ার সোসাইটিকে জানো, কিন্তু যদি ইকোনমিক্স না জানে, যদি ফাইন্যান্স না জানে, তাহলে বড় প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ইমপ্লিমেন্টেশনের ডিফিকাল্টিস হয়। সো ওইখানে অতটুকু জানবার পর আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করি। ওখানে সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ বলে C3ER বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটা আমি শুরু করি। এবং সাথে আমি ওখানকার পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে ক্লাস নিতে থাকতাম। এছাড়া আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টেও কিছুদিন ক্লাস নিয়েছি, জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথে ক্লাস নিয়েছি। বিজনেস স্কুলের ছেলেদেরকে আমি তখন পরিবেশ বিজ্ঞান পড়াতাম, ENV 001, যদি আমি ভুল না করে থাকি, অল্প মনে আছে আমার। তারপরে আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা, আমি তো হিল্লি দিল্লি অনেক কিছু করলাম, ইঞ্জিনিয়ারিং পড়লাম, ইকোনমিক্স পড়লাম, ম্যানেজমেন্ট পড়লাম, একটু মানুষকে আরেকটু ভালো করে বোঝা দরকার। তখন আমি পিএইচডি করতে আসলাম ইউনিভার্সিটি অফ ডান্ডিতে, এবার পড়তে আসলাম জিওগ্রাফিতে। তো আমি জিওগ্রাফিতে পিএইচডি করে এখানটাতে জয়েন করি এবং গত 10 বছর ধরে আমি পিএইচডি থেকে কতটুকু কি করতে পেরেছি জানি না, কিন্তু একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কিভাবে করে কচ্ছপের কামড় দিয়ে কোনো জিনিসে লেগে থাকতে হয়। আর এই কচ্ছপের কামড়টা এবার আমি দিয়েছি গত 10 বছর ধরে একটা টপিকে, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন বা জলবায়ু বিপন্ন যে মানুষগুলো, তাদেরকে কিভাবে করে এই বিপন্নতা থেকে তুলে নিয়ে আসা যায়। কারণ আইবিএ বা বিজনেস স্কুল আমাকে একটা জিনিস শিখিয়েছে, হিউম্যান রিসোর্স হচ্ছে একটা স্ট্রেংথ, এটা ভালনারেবিলিটি না। যদি আমরা এটাকে ব্যবহার করতে পারি, তাহলে এই স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করা সম্ভব। সো মাই জার্নি ইজ অল অ্যাবাউট রিস্ক টু রেজিলিয়েন্স। এতদিন পর্যন্ত আমরা জানতাম বাংলাদেশ একটা বিপন্ন কান্ট্রি, বাংলাদেশ একটা দরিদ্র দেশ। আমি কাজ করছি বাংলাদেশ যে একটা অসম্ভব সহনশীল দেশ, বাংলাদেশ যে সারা বিশ্বের কাছে একটা এক্সাম্পল হতে পারে টুয়ার্ডস রেজিলিয়েন্স, এটার কিছু এক্সাম্পল আমরা তৈরি করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মানে আমরা খুবই উৎসাহী এবং এক্সাইটেড বলা যায় যে হচ্ছে এরকম একটা মানে স্পেসিফিক এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিকের উপরে আপনার এই লম্বা জার্নি এবং আপনার কারেন্ট যেই এন্ডেভার আছে সেটা আজকে আপনি আমাদের সাথে শেয়ার করবেন। সো এগেইন ভেরি মাচ ওয়েলকাম অন আওয়ার শো অ্যান্ড প্ল্যাটফর্ম। আমরা রিয়েলি গ্ল্যাড যে আপনি সময় বের করতে পেরেছেন আমাদের জন্য। সো অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আপনি আমাদের সম্পর্কে জানেন যে আমরা দুজনেই বিজনেস গ্র্যাজুয়েট ছিলাম। সো একটু আগে আমরা যখন হচ্ছে অফলাইনে কথা বলছিলাম যে আমাদের এই এফোর্টটাই হচ্ছে নতুন আইডিয়া, নতুন বিজনেস অথবা হচ্ছে এক্সিস্টিং বিজনেস যারা হচ্ছে নতুন কোনো কিছু করার চেষ্টা করছে, সেই আইডিয়াগুলো আমাদের লিসেনারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সো লেটস জাম্প অন আওয়ার মেইন পার্ট অফ দ্য ডিসকাশন। সো আমরা জানি যে আপনার যেই কারেন্ট যে এফোর্টটা আপনি দিচ্ছেন এই সাস্টেনেবিলিটি নিয়ে, যে ব্রিকটা আপনি বানানোর চেষ্টা করছেন, সো ওই
আইডিয়াটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন যে কিভাবে আসলো, কিভাবে আপনি শুরু করলেন। আমি একটু Sure, দ্বিমত পোষণ করি, এটা আসলে ব্রিক না, এই আচ্ছা। পুরো জিনিসটা হচ্ছে একটা ইকোসিস্টেম ক্রিয়েট করা নিয়ে শুরু হয়েছিল। এটা একটা গল্প, একটা খুব দুঃখজনক গল্প। আমি এই গল্পটা মানে ইউনাইটেড নেশনসে 2019 সালে ইউনাইটেড নেশনসে 195টা দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে দাঁড়িয়ে আমি যখন বলেছি, তখন উনারা দাঁড়িয়ে যেমন স্বাগত জানিয়েছিলেন, আমরা রিস্ক অ্যাওয়ার্ড যখন পাই তখনকার কথা বলছি, তেমনি আমি এটা 1000 বার মানুষের কাছে বলেছি। কারণ আমি 1000 বার কেন, 1,00,000 বার বললেও এটার গুরুত্ব আমার জীবনে শেষ হবে না, বিকজ দ্যাট হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং। এটা হচ্ছে কি, আমি 2014 সালে তো আমি এখানে পিএইচডি করতে আসি। আমার পিএইচডি করতে আসার পর আমি তখন দেখলাম যে আমি যে টপিকে পিএইচডি করছি এটা নিয়ে ছিল হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকা। এই যে 7টা দেশ মিলে যে আমাদের গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন, এই 7টা দেশের অববাহিকা নিয়ে আমি একটা রিভার বেসিন ম্যানেজমেন্ট প্ল্যান, একটা নদী অববাহিকার একটা পরিকল্পনা নিয়ে কাজ করব। তখন আমি বাংলাদেশ যেহেতু এই 3টা নদীর রিসিভার, নিচের দিকের দেশ, সো উপরের দিকের ইফেক্ট গুলো নিচে এসে অ্যাকুমুলেটেড হয়। তাই বাংলাদেশকে স্টাডি করলে কিন্তু আসলে এই 7টা দেশের নদী সিস্টেমের একটা অংশকে স্টাডি করা হয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে প্রায় পৃথিবীর প্রতি 5 জন মানুষের 1 জন মানুষ থাকে এই অববাহিকায়। তাই এটা খুব ইম্পর্টেন্ট একটা রিভার ম্যানেজমেন্ট বেসিন সিস্টেমস পৃথিবীর জন্য। তো আমি বাংলাদেশে তিস্তা নদীর চরে গিয়েছি মানুষের সাথে কথা বলার জন্য। তিস্তা নদী ছিল আমার একটা, এর মধ্যে একটা ট্রিবিউটারি, এবং ট্রিবিউটারিটা আমি স্টাডি করার জন্য গিয়েছিলাম। আপনারা যদি কোনোদিন, রাবি বা নাফির যদি কোনোদিন চরে গিয়ে থাকেন, চর খুব ইন্টারেস্টিং ভাবে সেটেলমেন্টটা লোকেটেড হয় মাঝখানে গোল করে, আর পুরো চরটা থাকে ডিমের মতন, চারপাশ দিয়ে আপনাকে হেঁটে 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 আস্তে আস্তে বসতিতে পৌঁছাতে হয়। আমার মনে আছে গঙ্গাচড়াতে, রংপুরের গঙ্গাচড়াতে আমরা নামি সকালবেলা নামার পর আস্তে আস্তে করে রোদ বাড়তে থাকে। আমরা চরের মানে নদীটা পার হয়ে আমরা চরে নামলাম। নামার পর প্রায় 2 ঘন্টা হাঁটতে হয় বালিতে হেঁটে। এক সময় আপনি বালিতে হাঁটা অনেক মানে কষ্ট, কারণ খুব স্লো হয়ে যায়, এবং 2 ঘন্টা পর আপনি যখন পৌঁছাবেন তখন আপনার মানে কি পরিমাণ যে কষ্ট, আপনি একদম ফুললি এক্সস্টেড। তা আমার ক্ষেত্রে তাই হয়েছিল, আমি আলাদা কেউ না। তারপরে আমরা ওখানে টিপিক্যাল যে রিসার্চের টুলস গুলো আমরা অ্যাপ্লাই করলাম, করার পর দুপুর হয়েছে। এর মধ্যে আমার সহযোগী যারা ছিলেন তারা আবার খাবার দাবারের ব্যবস্থা করেছেন, কারণ ওখানে কোনো হোটেল নাই। আপনি ওখানে বা হোটেল থাকলেও তারা ভেবেছে যে আমি বিদেশ থেকে হয়তো 1 বছর হলেও তো একটু একটু বিদেশি ভাব তখন গায়ে লেগেছে, তারা ভেবেছে আমার জন্য হয়তো ঘরে রান্না বান্না করাবে কারোর বাসায়। ওরকম আমি দুপুরে খাওয়ার জন্য ওয়েট করছি, হঠাৎ করে আমার একজন সহযোগী এসে বলল, দাদা আপনাকে এই ভদ্র মহিলার সাথে কথা বলতেই হবে, নাহলে আপনার এই রিসার্চটা হবে না। তো আমি তখন ওই খুবই বিরক্ত। আমি একদম আজকে আপনাদেরকে সরাসরি বলছি, আমি একেবারে হ্যাপি হইনি, কারণ আমি এক্সস্টেড সকালবেলা, তার মধ্যে সারাদিন ওই যে বাকি অংশ সময়টা আমি বাকি ইনভেস্টিগেশন গুলো করেছি। তখন আমার ইন্টারভিউ করার বা কারোর সাথে কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না, শুধু উদ্দেশ্য ছিল আমি কখন খাবো। কিন্তু আমার গবেষকরা আমাকে এত জোর করছিল যে না, আপনার উনার সাথে এখনই কথা বলতে হবে, বিকজ আপনি হয়তো এর পরে উনাকে নাও পেতে পারেন। তো আমাকে ওরা নিয়ে গেল একটা, আমার এখনো মনে আছে, একটা 10 ফিট বাই 15 ফিটের একটা ঘর, একজন ভদ্রমহিলা বসে আছেন। আমি আরো বেশি আমার বিরক্তির পরিমাণ বেড়ে গেল যখন আমি দেখলাম ভদ্রমহিলা প্রায় অর্ধ পাগল। উনি বেশিরভাগ কথায় বলেন কিছুই বুঝি না, খালি স্ক্রিম করেন, চিৎকার করেন। তো এই নাটকীয়তার পর যে কথাগুলো শুনলাম সেটা আসলে আমার জীবনটাকে পরিবর্তন করে দেয়। ওনার ভাষায় আমি যদি বলি, সেদিন একটা রবিবার ছিল 3 বছর আগে, 2012 সালের কোন সময়ের একটা ঘটনা। উনি সন্ধ্যার সময় প্রায় ভর বিকেলে 4টা সাড়ে 4টার দিকে রান্না করছিলেন। ঘরের ভিতরে মাচা করা ছিল। কেন মাচা করা ছিল? বন্যার পানি ঢুকেছে নিচে, তাই ওনারা মাচা উঁচু করে ওখানে রান্না করছেন। হঠাৎ করে উনি শুনলেন ঝুপ করে একটা পানিতে কিছু পড়ার শব্দ। উনি তাৎক্ষণিকভাবে টের পেলেন যে ওনার বাচ্চাটা পানিতে পড়ে গেছে। দেন ওই ছোট ঘরটাতে রাবি, নাফিউন, আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না, আধা ঘন্টা পরে উনি বাচ্চাটাকে খোঁজেন। ওইটুক ছোট ঘরের মধ্যে কিন্তু উনি বাচ্চাটাকে খুঁজে পান না। কি আশ্চর্য না? তারপর আধা ঘন্টা পর বাচ্চাটার লাশ এক কোণাতে ভেসে ওঠে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো। তারপরের দিন মানে একটু পরে, যেহেতু বন্যার সময়, ওনার হাজবেন্ড দূরে গিয়েছিলেন কাজ করতে, উনি ফিরতে আসতে আসতে একটু সময় লেগে যায়, এবং উনি যখন চিৎকার করছিলেন, স্ক্রিম করছিলেন, তখন আশেপাশের লোকজন আসতে, পানি পার হয়ে আসতে একটু সময় লাগছিল। কিন্তু যখন সবাই এসছে, যখন সবাই হাত লাগিয়েছে, তখন আর কিছু নাই, বাচ্চাটা তখন মারা গেছে।
তারপর দিন ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়ে দেয়, বলে যে তুই, বাংলায় যে গালি দিয়ে বলেছিল যে তুই তো একটা ছোট 7 মাসের বাচ্চার জীবনই রাখতে পারিস না, খেয়াল রাখতে পারিস না, তোর তো হুঁশ নাই, তুই আমার কি খেয়াল রাখবি, তাই তোর সাথে আমি সংসার করবো না বলে তাকে তালাক দিয়ে দেয়। এলাকার লোকজন, পরবর্তীতে আমরা এটা ওনাদের সাথে অনেক কথা বলেছি, ওনারা বলেছে এই মহিলার হুঁশ নাই। দেখেন, একটা মানুষের, এবং তারপরে থেকে এই ভদ্র মহিলা, একদম ইয়াং একটা ভদ্র মহিলা, তার একটা বাচ্চা মারা গেছে, তার সংসারটা শেষ হয়ে গেছে, সে ইনসেন, একদম অর্ধ পাগলের মতন কি বলে, কারণ এলাকার লোকজন তাকে কিন্তু আর কাজে টাজে নেয় না, কারণ তার হুঁশ নাই। এলাকার লোকজনও তাকে কোনো পবিত্র অনুষ্ঠান, যেমন ধরেন বিয়ে শাদী, এগুলোতে নেয় না, কারণ কি, সে অপয়া, সে স্বামীকে খাইছে, সে বাচ্চাকে খাইছে। নাফির, সেই সময়টা 2015 সময় আমি আমার প্রথম সন, মানে প্রথম বাচ্চা, তখন তো আর জানতাম না সন হবে কিনা, আমি এক্সপেক্ট করছিলাম। সো আমার কাছে না জিনিসটা খুব আমার উপর প্রভাব ফেলে, যে আমরা ইঞ্জিনিয়াররা কি করছি, আমরা এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, সায়েন্টিস্টরা, ইঞ্জিনিয়াররা, আমরা কি করছি, আমাদের কাজের তো কোনো ভ্যালু নাই, বিকজ আমরা মৃত্যু ঠেকাতে পারি না, দ্যাটস ফর শিওর। আমরা প্রতি বছর সারা পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাচ্ছে বন্যাতে, প্রচুর বাচ্চা মারা যাচ্ছে। বাংলাদেশে আপনারা যদি স্টাডি করেন দেখবেন শিশু মৃত্যুর দুর্যোগের সময় বাচ্চাদের প্রচুর মৃত্যু হয়, এবং মৃত্যু হয় 2টা কারণে। সব থেকে বেশি মৃত্যু হয় স্নেক বাইটে, দ্বিতীয় হয় হচ্ছে ড্রাউনিং এ। আমরা এই যে এত বাচ্চা মারা যাচ্ছে, তাহলে আমার মতন লোকজন এই যে পিএইচডি করব, 500 পাতার একটা গবেষণাপত্র তৈরি করব, এটার মানেটা কি, কি কাজে লাগবে? আর আমি যে এতগুলো পড়াশোনা করে আসছি, এই যে আপনাদেরকে প্রথমে কলার উঁচিয়ে বললাম না যে আমি বিএসসি করেছি, এমএসসি করেছি, এমবিএ করেছি, পিএইচডি করেছি, একটাবার চিন্তা করে দেখেন তো এগুলোর কাজ কি, ভ্যালু কি অ্যাড করছে আমি সোসাইটিতে? আমি না তখন নিজের সাথে এই যুদ্ধে প্রচন্ড বিপর্যস্ত হয়ে গেলাম। আমি ডানদিতে ফেরত আসলাম, সমস্ত কিছু বাদ দিয়ে আমার সুপারভাইজারকে গিয়ে বললাম, আমি এই হোয়াইট পেপার তৈরি করব না, এর কোনো ভ্যালু নাই, আমি পিএইচডি করবো না তোমার সাথে, এবং আমি পিএইচডি করবোই না, কারণ এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো কোনো মূল্য রাখে না। তখন এখানের আবার স্কটিশদের একটা সুবিধা কি, ওরা আবার হুট করে কোনো কিছুতে ঝাঁপায় পড়ে না। আমি যে বলছি আমাকে যে তারাই দিল, ব্যাপারটা না, ওরা আমাকে বললো যে তুমি খুব ট্রমার মধ্যে আছো, তুমি সময় দাও। তখন না, বুঝছেন, আমি চিন্তা করলাম যে আমার জন্য সব থেকে ভালো হচ্ছে সলিউশন নিয়ে কাজ করা। দেন আই ইমিডিয়েটলি অ্যাপ্লাইড ফর এ ফান্ড। খুব লাকি, আসলে গড আমার সাথে ছিল, না হলে গড, বা আমি অত বেশি ধর্ম বিশ্বাসী না, কারণ ধর্ম আমাকে বিজ্ঞানী হতে দেয় না। ধর্মের অনেক কিছু আছে যেটা আমাদেরকে বিজ্ঞানের সাথে হয়তো কন্ট্রাডিক্ট করে, হয়তো একসাথে যায় না, বা আমরা জানি না, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। সেই জন্য আমি ধর্মকে খুব বেশি কোট করি না, কিন্তু এইটুক মনে করি যে যদি কোনো সর্বশক্তিমান থেকে থাকেন, তাহলে উনি হয়তো তখন আমাকে হেল্প করেছিলেন, কারণ একজন স্টুডেন্টের, আমি কিন্তু তখন এখানকার স্টুডেন্ট, আমি তখন একটা ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করলাম, এবং আমি প্রায় $3.5 লক্ষ ফান্ডিং পেলাম ফর ইনোভেটিভ সলিউশন, ডিজাইনিং ইনোভেটিভ সলিউশন ফর ফ্লাড। ওই হচ্ছে আমাদের যাত্রা শুরু। তখন আমরা কি করলাম, আবার ওই গল্পটাই ফেরত যাই। আমি প্রথম ইনভেস্টিগেশন করার চেষ্টা করলাম, ভদ্রমহিলার বাচ্চাটা মারা গেল কেন? এটা কি ভদ্রমহিলার হুঁশ ছিল না, না অন্য কোনো কারণে? তখন আমরা যে জিনিসটা পেলাম খুব ইন্টারেস্টিং। প্রথম প্রশ্ন, ভদ্রমহিলার ঘরের ভিতরে পানি কেন ছিল? আপনার ঘরে কি পানি আছে রাবি, নাফিউর? আপনার ঘরে কি পানি থাকে না? তাহলে ওই ভদ্রমহিলার ঘরে কেন পানি থাকলো? ব্যাপারটা হচ্ছে, ওই চর হলেও ওইটা কিন্তু অনেক বড় এমব্যাঙ্কমেন্ট দিয়ে আটকানো ছিল, তাই ওইখানে কিন্তু বন্যা হওয়ার কথা ছিল না, তাই ওখানে কোনো আশ্রয় কেন্দ্র বা কোনো কিছু ছিল না। উনারা প্রস্তুতি ছিলেন না কোনো বন্যার জন্য। হঠাৎ করে বাঁধ ভেঙে পানি ঢুকেছে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন, বাংলাদেশের এখন জাতীয় প্রশ্ন, সব ইঞ্জিনিয়ার চোর, তার মানে ইঞ্জিনিয়াররা এমব্যাঙ্কমেন্ট বানাইছে, খারাপ এমব্যাঙ্কমেন্ট, সেটা ভেঙে গেছে এবং পানি ঢুকছে, তাই তো? আমরা সেটারও ইনভেস্টিগেশন করি। সেটার ইনভেস্টিগেশন করে পেলাম যে ওইখানে আসলে বন্যা হয়েছিল ওইখানের বাঁধ ভাঙার, ওইখানকার বাঁধগুলো খারাপ ছিল সে কারণে না। ভারতের গজলডোবাতে ওরা হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য একটা বড় ড্যাম করেছে, গজলডোবা বলে একটা জায়গায়। আপনারা যারা যদি প্রকৌশল বিদ্যায় যারা পারঙ্গম, আমাদের লিসেনার যারা থাকবেন, তারা অবশ্যই জানবেন যে ড্যামে যখন 80% হাইট পর্যন্ত ওয়াটার রিচ করে, তখন ড্যামের গেট খুলে দিতে হয়, নাহলে ড্যামটাই পুরোটা ভেঙে গিয়ে পানি নিয়ে যাবে। তো ওখানে ওইদিকে জলবায়ু পরিবর্তন হোক আর যে কারণে হোক, প্রচন্ড বৃষ্টি হয়েছিল, পানি হঠাৎ করে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর ওরা করেছে কি, পানির গেটগুলো ছেড়ে দিয়েছে। আর ওই ছেড়ে দেওয়া পানির যে বেগ, ওইটা পৃথিবীর কোনো আর্দেন এমব্যাঙ্কমেন্ট টিকে থাকতে পারবে না ওই গেটে। তাই প্রথম কথা হচ্ছে, ওই ভদ্র মহিলার বাসায় পানি ঢুকেছিল
না ইঞ্জিনিয়ারদের ভুলের কারণে, না ওই ভদ্র মহিলার ভুলের কারণে। ওইখানে ভদ্র মহিলার যাবারও কোনো জায়গা ছিল না, কারণ ওই এলাকাতে কোনো আশ্রয় কেন্দ্রই ছিল না, কারণ ওরা প্রস্তুত ছিল না বন্যার জন্য। তাহলে ওখানে বন্যাটা হয়েছে কেন? উপরে জলবিদ্যুৎ কেন্দ্রের পানি বিদ্যুৎ উৎপন্ন করবার জন্য ওখানে অতিবৃষ্টি হয়েছে, সাথে আবার এই বিদ্যুৎ উৎপন্ন করবার জন্য যে পানি ওরা ধরে রেখেছিল তার আফটার ম্যাথ হচ্ছে এই বন্যা। দ্বিতীয় হচ্ছে ভদ্রমহিলা কেন ওই বাচ্চাটাকে খুঁজে পায় না, তার কি হুঁশ ছিল না? উত্তরটা হচ্ছে পানি যখন একটা ছোট কনফাইন্ড স্পেসের মধ্যে ঢোকে তখন পানি না ঘুরতে থাকে, পানি ঘুরতে থাকে, ফলে বাচ্চাটা যেখানে পড়েছে সেই জায়গায় বাচ্চাটা আর থাকে নাই। আমি আরেকটা কথা বলেছি, এটা ছিল বিকালবেলা, অর্থাৎ কোনো ইলেকট্রিসিটি ছিল না, অর্থাৎ অন্ধকারের মধ্যে, তার মধ্যে মাচার নিচে। তাই অন্ধকারের মধ্যে যখন উনি বারবার করে স্থান পরিবর্তন হচ্ছিল বাচ্চাটার, উনি সেটা খুঁজে পান নাই। উনি পাগলের মতন খুঁজতেছেন। উনি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন তাহলে কিন্তু বাচ্চাটাকে উনি পেতেন, কিন্তু উনি পাগলের মতন এরকম খুঁজতে খুঁজতে উনি পান নাই। তার মানে কি দেখেন, ভদ্র মহিলার না খুঁজে পাওয়ার কারণ দুইটা। এক হচ্ছে বিদ্যুৎ ছিল না, অন্ধকার ছিল জায়গাটা। আর দ্বিতীয় কারণ যেটা নাফিউর বলেন, রাবি বলেন, আমরা বাংলাদেশে প্রতি বছর কতগুলো মানুষ আমাদের বন্যার পানিতে ডুবে মারা যায়, কিন্তু আপনারা একজন বলতে পারবেন? আমি জানি না আপনাদের এডুকেশন বাংলাদেশে কিনা, কিন্তু আপনারা কেউ বলতে পারবেন স্কুল কলেজে আপনারা কোনোদিন ডুবন্ত মানুষকে কিভাবে উদ্ধার করতে হয় তার ট্রেনিং পেয়েছেন? না। আমাদেরকে বলে আমাদের দেশ নদীমাতৃক দেশ, আমাদেরকে বলে যে আমাদের বন্যায় আমাদের দেশ এত বিপদ, কিন্তু কোনোদিন আমাদের স্কুল কলেজ কোনো এডুকেশন কারিকুলামে বলা হয়েছে যে একটা হঠাৎ করে বাচ্চা পড়ে গেলে, একটা বৃদ্ধ পড়ে গেলে, একটা ডিজেবল মানুষ পড়ে গেলে তাকে উদ্ধার কিভাবে করতে হয়? তাই ওই মহিলাও যে ট্রেনিং পাবেন না এটাই স্বাভাবিক ছিল। ওনারা যতই বন্যা অববাহিকাতে বসবাস করেন, এটার কিন্তু ট্রেনিং লাগে যে এক্স্যাক্টলি কিভাবে করে এগুলোকে হ্যান্ডেল করতে হয়। তাই এটা শিক্ষা ব্যবস্থায় ছিল না। তাহলে কিন্তু ভদ্রমহিলার হুঁশের দোষ যখন দিব, তার আগে কিন্তু আমি আমার শিক্ষা ব্যবস্থাকে দোষ দিতে পারি। তার আগে কিন্তু ওই ভদ্রমহিলার বাড়িতে কেন বিদ্যুৎ ছিল না সে কারণটাকে আমরা ইনভেস্টিগেট করতে পারি। তারপরে আমরা প্রশ্ন করতে পারি কেন তার বাসায় পানি ঢুকলো, কেন গজলডোবাতে পানি ছাড়া হলো, সেই পানির ব্যাপারে ইনফরমেশন দেওয়া হলো না ডাউনস্ট্রিম কান্ট্রিকে বা ডাউনস্ট্রিম রেসপন্ডেন্টদেরকে। তাই সোজা হিসাবে যাকে হুঁশ নাই বলে, যার খেয়াল নাই, বা যার যে খেয়াল রাখতে পারে না বলে, যাকে আজকে সমাজে অভিঘাত দিয়ে তাকে একদম মার্জিনালাইজ কোণঠাসা করে তাকে তার জীবনটাই শেষ করে দেওয়া হলো, তার হাতে কিন্তু কোনো কিছু ছিল না। তাই আমরা প্রথম আবিষ্কার করলাম হচ্ছে মানুষের, এই ভদ্র মহিলার এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে। এক, যে আমরা যে এখন এই বাঁধ ভিত্তিক বন্যা ব্যবস্থাপনা করছি না, এগুলো আসলে কাজ করবে না। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের আনসার্টেনিটি বাড়বে। হঠাৎ করে উত্তরাখণ্ডের মতন বা মুম্বাইয়ের মতন বা ঢাকার মতন বৃষ্টিপাত হবে আর বাঁধ ওভারটপ করবে, এটাই ভবিষ্যৎ। দুই, আমাদের বন্যা ব্যবস্থাপনা, সেটার মধ্যে আমরা শুধুমাত্র দেখেন বন্যা হলে কি করি, ঝড় হলে কি করি, মানুষগুলোকে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই। একটাবার চিন্তা করে দেখছেন আশ্রয় কেন্দ্রে তো মানুষগুলা যায়, গরুটাকে নিয়ে যেতে পারে? তার যে একটা তরঙ্গ আছে, মানে তার যে একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কের মধ্যে সে যে তার সমস্ত সারা জীবনের সম্পদ নিয়ে রাখে, ওই সম্পদটা নিয়ে যেতে পারে না। এবং বাংলাদেশে আশ্রয় কেন্দ্র বা সেফ শেল্টার, বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, সব জায়গাতে, এমনকি আমেরিকাতে লুইজিয়ানাতে পর্যন্ত সেফ শেল্টার বলে যাদেরকে এগুলোকে সেফ বলা হয়, এগুলো সেফ না। এখানে প্রচুর পরিমাণে বাচ্চার অ্যাবিউজ হয়, প্রচুর পরিমাণে মহিলার অ্যাবিউজ হয়। তাহলে এগুলো তো আসলে সেফ না। ওখানে কোনো সম্ভ্রান্ত পরিবার বলেন আর একদম গরিব পরিবার বলেন, কেউ কিন্তু নিরাপদে ততটা বসবাস করতে পারে না। তাই ওরা যেতে চায় না। তারা যে কেন যেতে চায় না, এই যে আমাদের বলে, আমাদের পত্র পত্রিকায় কত ফলাও করে বলে যে ওয়ার্নিং দিয়েছে, অথচ মানুষজন কি রকম খারাপ, তারা আশ্রয় কেন্দ্রে যায় না। আরে বাবা, আশ্রয় কেন্দ্রে কেন যাবে? আশ্রয় কেন্দ্রে মানুষের ডিগনিটি নাই। একটা সব থেকে গরিব মানুষেরও তো পর্দা আছে, সে ওই পর্দা কম্প্রোমাইজ করে তো সে ওখানে যেতে চায় না। কারণ বন্যার পানিতে ডুবে মরবে ঠিক আছে, কিন্তু দোজকে যাবে এই জিনিস তো সে মেনে নিতে পারবে না, তার পর্দা সে বিসর্জন দিতে পারবে না। তো এগুলো আমি চিন্তা করে তখন আমরা কথা বললাম, এবং এই চিন্তা করতে করতে তখন আমরা ওই ফান্ডটা পেয়েছি। ফান্ডটা পেয়ে আমরা করেছি প্রায় 500 পরিবার, শরীয়তপুর সহ আমরা 5টা বাংলাদেশের বন্যা প্রবণ এলাকাতে আমরা মানুষের সাথে কথা বলা শুরু করি। কারণ একটা জিনিস বুঝে গেছিলাম তখন, সেটা হচ্ছে আমরা যারা এই যে সুন্দর হোয়াইট কলার ইঞ্জিনিয়ার্স বা আর্কিটেক্টস বা প্ল্যানার্স বা ডিজাইনার, আমরা কিচ্ছু জানি না। আমরা যদি জানতাম তাহলে ওইখানে বাচ্চা মারা যেত না। এত মানুষ প্রতি বছর পৃথিবীতে শুধুমাত্র বন্যায় বা ঝড়ে ডুবে মারা যেত না। তার মানে আমাদের চিন্তায় কোনো একটা ভুল আছে, কোথাও না কোথাও ভুল আছে। দেন আমরা করলাম কি, এই 5টা জায়গাতে প্রায় 500 পরিবারের সাথে আমরা ডিজাইন ওয়ার্কশপ করলাম।
আমরা তাদের কাছে একটা নতুন অ্যাপ্রোচ নিয়ে গেলাম। আমরা বললাম যে দেখেন, আপনারা ভাবেন যে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আপনাদের কথা শুনে বাড়ি করবে না, বা তারা তাদের মতন একটা কিছু চাপাই দিবে, আসেন ওইগুলো ভুলে যাই। আপনি বলেন তো কি করা যেতে পারে, আপনার সমস্যা কি? আমরা শুধু এই দুইটা প্রশ্ন করলাম যে আপনার সমস্যাকেই কি করা যেতে পারে। এই 500 পরিবারের সাথে বা 500 কমিউনিটির সাথে বসার পর আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে বন্যার সলিউশন দিতে গেলে আমাদেরকে অনেক কিছু সলিউশন দিতে হবে। এক হচ্ছে বন্যার সময় তার জীবিকা যেন বিপর্যস্ত না হয়, বন্যার সময় তার খাবার পানি যেন বিপর্যস্ত না হয়, বন্যার সময় তার খাবারের যেন ব্যবস্থা থাকে, বন্যার সময় তার শিক্ষা যেন ব্যাহত না হয়, বন্যার সময় তার যেন থাকার জায়গাটা নিরাপদ থাকে, ওই যে গরু বাছুর সবকিছু নিয়ে যেন সে থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং বাস্তুচ্যুত যেন তাকে না হতে হয়। তার বাড়ি থেকে কেউ, আমরা একটা লোক পাই নাই যে বলছে আমি গিয়ে সাইক্লোন শেল্টারে থাকতে চাই। তখন আমরা চিন্তা করলাম এমন একটা সলিউশন, যে সলিউশনটা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে সবকিছুর, এই যে যেগুলো বললাম না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অর্থাৎ বেসিক লাইফলাইন সার্ভিসেস এর একটা আনইন্টারাপ্টেড ফ্লো থাকবে। আমরা ওই প্ল্যাটফর্মটা ডিজাইন করলাম। আমরা বুঝলাম যে আমরা মানুষের সাথে আবার কথা বলে দেখলাম আসলে এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ঘর। কারণ একটা ফেমাস ইংলিশ সেইং আছে যে a house is made out of walls and beams, whether a home is made out of hopes and dreams. বাড়ি আর ঘরের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, একটা ফারাক আছে। বাড়ি হয় কাঠামো দিয়ে, আর ঘর হয় যেখানে মানুষ থাকে, ভালোবাসা থাকে, তার তার জীবনটা যেখানে বিহল্ড করে, রাইট? আর আমার আপনার জীবন তো, বা মানুষের জীবন তো শুধু কাঠামো দিয়ে বিহল্ড করে না, আমাদের অনেক কিছু দিয়ে। ওখানে আমরা আমাদের সন্তানদের সাথে সময় কাটাই, আমার প্রিয়ার সাথে সময় কাটাই, আমার বইয়ের সাথে সময় কাটাই, আমার মিউজিকের সাথে আমি সময় কাটাই। সো দ্যাটস মাই স্পেস। আর মজার ব্যাপার কি জানেন, সব থেকে দরিদ্র মানুষটা, যে একদম যে অর্থনৈতিকভাবে যে দরিদ্র, তারও স্বপ্নের বাড়িটা না অনেক সুন্দর, তারও স্বপ্নের বাড়িটা অনেক অনেক নান্দনিক, অনেক অনেক আলিশান। হ্যাঁ, আমাকে জানেন, এখনো আমার প্রতিদিন আমাকে মানুষের প্রশ্নের উত্তর দিতে হয়, গরিব মানুষের জন্য আপনার এই দোতলা এত সুন্দর বাড়ি কেন লাগবে? মানুষের কিন্তু প্রশ্ন হচ্ছে গরিবের বাচ্চা ডাজ নট বিলং টু দ্যাট স্পেস। কিন্তু আমি বুঝাতে চাই, আরে ভাই, সব থেকে দরিদ্র মানুষটারও বাড়ি, স্বপ্নের বাড়িটা অনেক বড়। আপনি যদি এটার দাম কমিয়ে তার কাছে তার সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে সেও এটাতেই থাকতে চাবে। সে আপনার মতন বাসের বাড়িতে থাকতে চাবে না, সে কুড়ে ঘরে থাকতে চাবে না। যাই হোক, দ্যাট স্টোরি উইল কাম লেটার। তো আমাদের যেটা হলো সেটা হচ্ছে, আমরা তখন চিন্তা করলাম, এর মধ্যে আমি তখন ব্যাপক বিপ্লবী, বুঝছেন, আমি সবকিছু তখন ভেঙে চুরে ফেলবো। এবং আমি এখনো ভাঙচুরে খুব বিশ্বাস করি, বিকজ আমি সারাক্ষণ নিজেকে চ্যালেঞ্জ করি যে আমি এতদিন পর্যন্ত যা শিখছি এগুলো আমি কিছু শিখি নাই। দ্য ট্রুথ ইজ আউট দেয়ার। মনে আছে আমরা এক্স ফাইলস দেখতাম অনেক আগে, ওখানে লাস্টে বলতো দ্য ট্রুথ ইজ আউট দেয়ার। হ্যাঁ, বলতো যে এটা কিন্তু আইনস্টাইনও বলে গেছিলেন যে আসলে সত্য কিন্তু পর্দার ওপারে, সত্য এই পারে নাই। তো আমি সারাক্ষণ নিজেকে বলি যে আমি এতদিন পর্যন্ত যা শিখছি, দেয়ার ইজ সাম প্রবলেম সামহার, আদারওয়াইজ আমরা এই ভুলগুলো করতাম না, প্রতিদিন এত মানুষ মারা যেত না, এই যে পৃথিবীতে এতগুলো প্রবলেম হতো না। নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে। তখন আমি বিপ্লবী হিসেবে চিন্তা করলাম যে তিতুমিরের বাঁশের কেল্লা। কারণ একটু চিন্তা করেন যে আমরা যে সলিউশনটা দিব, এই সলিউশনটা সাস্টেনেবল হতে হবে, রাইট? পরিবেশের জন্য ক্ষতি করবে না, প্লাস আমাদের সহজলভ্য হতে হবে। 3টা জিনিস, দাম কম হতে হবে, স্ট্রেংথ বেশি হতে হবে, আর 3 নাম্বার হচ্ছে একদম সোজা টেকনোলজি হতে হবে, যেন লোকালি অ্যাবান্ডেন্ট হয়, লোকালি পিপল ব্যবহার করতে পারে। তখন কিন্তু আপনার সলিউশন কাজ করবে। কারণ ব্র্যাড পিট একটা $2 বিলিয়ন দিয়ে ফ্লাড মানে অ্যাম্ফিবিয়াস হাউস বানাইলো, এটা কাজ করবে না। কারণ এই $2 বিলিয়ন ইনকাম করতে গিয়ে না পারবে রাবি কালকে, না পারবে নাফিউর কালকে, আর কবে পারবে আমরা এটা জানি না। তার মানে এমন একটা সলিউশন হতে হবে যে সলিউশনটার দাম হবে কম, স্ট্রেংথ হবে খুব ভালো, খুব শক্তিশালী হবে, আর 3 নাম্বার যেটা, একদম সোজা হতে হবে, লোকালি অ্যাবান্ডেন্ট হতে হবে। এইটা হিসেবে চিন্তা করে দেখলাম বাংলাদেশের সব থেকে অ্যাবান্ডেন্ট হচ্ছে মানুষ, আর দ্বিতীয় অ্যাবান্ডেন্ট আরেকটা জিনিস হচ্ছে বাঁশ। আমাদের এখানে প্রচুর বাঁশ পাওয়া যায়, যেটা দিয়ে আসলে একটা নির্মাণ সামগ্রী হিসেবে খুব ভালো হতে পারে। কেন বাঁশ? কারণ হচ্ছে, আমরা যদি জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে দেখি, এই নাম্বারটাতে আমি আপনাদের সাথে আবারও পরে আসবো, এটা হচ্ছে 40% ইমিশন হয় কনস্ট্রাকশন সেক্টর থেকে, 40% ইমিশন কামস ফ্রম। কিন্তু এই যে নাফিউর বলেন, রাবি বলেন, আজকে পর্যন্ত আপনারা জানতেন যে এই ইমিশনের 2/3
হ্যাঁ সরি 40%, মানে অর্ধেকের কাছাকাছি শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টর থেকে আসে। কিন্তু আপনাকে তো বলে যে গাড়ি চালায়েন না, আপনাকে তো বলে যে বাসে চড়েন, এরোপ্লেনে চড়েন। হ্যাঁ, কিন্তু এগুলোর থেকে অনেক বড় একটা কারণ আমরা হাইড করে রাখছি পেছনে। কেন হাইড করে রাখছি জানেন? আমাদের কাছে সলিউশন নাই। এই যে 40% ইমিশন হয় দুইটা কারণে। এক হচ্ছে ম্যাটেরিয়াল থেকে, তিনটা ম্যাটেরিয়াল। এক নাম্বার হচ্ছে সিমেন্ট, 2 নাম্বার হচ্ছে স্টিল, 3 নাম্বার হচ্ছে অ্যালুমিনিয়াম। এক আর 2 নাম্বার হচ্ছে এই যে ঘর, দিনের বেলায় আমরা ঘরটা আলোকিত করে রাখছি, এয়ার কন্ডিশন দিয়ে রাখছি, অপারেশনাল ইমিশন থেকে বেশি 26% আসে ওখান থেকে। তখন আমি চিন্তা করলাম যে আমাদের এমন একটা ম্যাটেরিয়াল নিতে হবে যেটা সিমেন্ট না, স্টিল না, অ্যালুমিনিয়াম না। তখন আমি আবার খুব নাম করা একজন মানুষ, খুব দুর্নাম আমার, কারণ আমি পদ্মা ব্রিজের ডিজাইন টিমে ছিলাম। পদ্মা ব্রিজের যখন ডিজাইন টিমে ছিলাম, কেন আমার দুর্নাম আমি সেটা বলি। সেটা হচ্ছে আমার কারণে পদ্মা ব্রিজ 1 মিটার উঁচু করা হয়েছে, এবং সেই কারণে তখনকার প্রধানমন্ত্রী মারাত্মক আমার উপর নাখোশ ছিলেন যে আমার কারণে পদ্মা ব্রিজের খরচ এত বেড়ে গেছে। কারণ 1 মিটার উঁচু করার কারণে খরচ বাড়ে নাই, খরচ বাড়ছে ওই 1 মিটার উঁচু করার কারণে যে অ্যাডিশনাল ওয়েট হয়েছে তা আবার নিচের পায়ারে গিয়ে এত গভীর পর্যন্ত পায়ার দিতে হয়েছে যে ওই পায়ার ঢুকানোর জন্য পৃথিবীতে কোনো হ্যামার ছিল না, সেই হ্যামার বানাতে হয়েছে জার্মানি থেকে। ওই কারণে আমার তখন অনেক দুর্নাম, অ্যান্ড আই এম হ্যাপি মানে হ্যাপি টু একসেপ্ট অল দ্যাট দুর্নাম অর অল দ্যাট প্রোপাগান্ডাস। আমি খুব হ্যাপি, কারণ অ্যাটলিস্ট আমরা পদ্মা ব্রিজকে জলবায়ু সহিষ্ণু ব্রিজ হিসেবে বলতে পারি, তখন আমি খুব হ্যাপি। ওইখান থেকে আমি একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাঁশ হচ্ছে এত ফ্যান্টাস্টিক একটা ম্যাটেরিয়াল যেটার টেনসাইল স্ট্রেংথ, টানের শক্তি, যে কারণে আমরা যে কোনো স্থাপনায় রড ব্যবহার করি। বাঁশের টেনসাইল স্ট্রেংথ হচ্ছে স্টিলের 70%। অর্থাৎ যদি আপনি একটা স্টিলের বদলে যদি 2টা বাঁশ দেন, তাহলে আপনি স্টিলের থেকেও বেশি শক্তি পাবেন, টানের শক্তি। এটা কিন্তু আমি আগে জানতাম না, তখন আমি ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করতে করতে তখন জেনেছিলাম। এবং আমি দেখলাম যে লোডকে যদি এফিসিয়েন্টলি ট্রান্সফার করে দেওয়া যায়, তাহলে বাঁশকে দিয়েও অনেক কিছু ট্রান্সফার করে দেওয়া যাবে। এবং দ্যাট ক্লিক মাই আইডিয়া যে তিতুমির কিভাবে বাঁশের কেল্লা তৈরি করতে চাইছিল এবং ব্রিটিশদের কামানের গোলা ঠেকা দিতে চাইছিল। তার কিন্তু টেনসাইল স্ট্রেংথের জ্ঞান ছিল না, কিন্তু তার বুদ্ধি ছিল যে কোন ম্যাটেরিয়াল দিয়ে আমি একটা শক্তিশালী দুর্গ বানাইতে পারবো। কারণ আমাদের বদ্বীপে তো পাথর নাই, আমাদের বদ্বীপে আছে বাঁশ, আমাদের বদ্বীপে আছে মাটি। সেই জন্য তিতুমির কিন্তু মাটির দুর্গ বানায় কিন্তু পারতো না, সেই জন্য সে বাঁশের দুর্গ বানাইতে চাইছিল। যাই হোক, যদিও কথিত আছে যে সেই বাঁশের দুর্গে কখনো ব্রিটিশরা আক্রমণ করে নাই, কিন্তু তার আইডিয়াটা ছিল যে আমরা চিন্তা করলাম কি শরীয়তপুরে আমরা তখন 3টা বাঁশের তৈরি অ্যাম্ফিবিয়াস হাউস বানাইলাম, মানে ভাসমান বাড়ি বানালাম। কি কি দিয়ে? সেই ভাসমান বাড়িতে খাবারের যোগান আছে, নিজের খাবার নিজে প্রডিউস করে, নিজের ওয়াটার নিজে প্রডিউস করে, নিজের লাইভলিহুড, প্রায় 300 মুরগি ছিল ওই বাড়িটার মধ্যে, নিজের ইনকাম নিজে জেনারেট করে। ওই যে ভদ্র মহিলা যা যা প্রবলেম ছিল সবগুলা প্রবলেম আমরা সলিউশন করলাম এলাকার লোকজনের সাথে মিশে, 500 পরিবারের সাথে বসে আমরা একটা সলিউশন প্ল্যাটফর্ম ডিজাইন করলাম। জুন মাসের আমার মনে আছে এখনো 1 তারিখ, আমরা যখন 1 তারিখ তখন আমরা বাঁশের বাড়ি বানাচ্ছি, আশেপাশের লোকজন আমাকে টিজ করতেছে এই বাড়ি ভাসতো না। 15 তারিখ যখন হইলো, যখন পদ্মা নদীতে বান আসলো, তখন না বাড়িটা ভেসে উঠলো। হ্যাঁ, এই 14 তারিখ ছিল পূর্ণিমা, তখনও চাল লাগানো হয় নাই, আমি পূর্ণিমার রাত্রে বসে আছি আমার বাড়িতে, আমার বাড়িটা ভেসে উঠলো। কি যে আনন্দ, বুঝছেন? হ্যাঁ, কেন বাড়ি ভেসে ওঠা দরকার? একটু ওই ভদ্র মহিলার কথা চিন্তা করেন, যে আশ্রয় কেন্দ্রে যাবে না, বাস্তুচ্যুত হবে না, তাহলে তার কি দরকার? তার বাড়িটাতেই তার থাকা দরকার, ওই জায়গাটাতেই তার থাকা দরকার। তাহলে কি করতে হবে? তাকে ভাসিয়ে দিতে হবে। পানি যতই উপরে উঠুক, এমব্যাঙ্কমেন্ট আমরা বাড়াবো না, বাড়ি ভাসতে থাকবে, বাড়ি উপরে যেতে থাকবে। তো আমরা ওই বাড়িটাও ওরকম করলাম, ওটা পদ্মা নদীর উপর ভাসতেছে, ওটার মধ্যে খুব সুন্দরভাবে সবকিছু হলো, মানে মিডিয়া সেলিব্রিটি ওভারনাইট। 5000-এর মতন মানুষজন প্রতিদিন আসতে লাগলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, কারণ ওরা তো এরকম ভাসমান বাড়ি দেখে নাই, ওরা তো এরকম অ্যাম্ফিবিয়াস হাউস দেখে নাই। তার মধ্যে সমস্ত টিভি চ্যানেল রাত দিন আমাকে নিয়ে রিপোর্ট করে, সমস্ত পত্রিকার প্রথম পাতায় আমি, হ্যাঁ, ভাসমান বাড়ি, শরীয়তপুরের ভাসমান বাড়ি, আর নিচে স্টোরিতে লেখা থাকে নন্দন মুখার্জি। আমার বাবা মা কি যে খুশি হলো যে আমার ছেলেটা অবশেষে কিছু একটা জীবনে করলো, পত্রপত্রিকায় নাম উঠতেছে। যাই হোক, তো যেটা হলো সেটা হচ্ছে তখন আমরা আবার জাতিসংঘের
বিশ্ব ঝুঁকি পুরস্কার পেয়ে গেলাম 2019 সালে। এটাকে দুর্যোগের সব থেকে বড় পুরস্কার বলে, দুর্যোগ নিয়ে যারা কাজ করে তাদের সর্বোচ্চ পুরস্কার বলে। ওটাই বলেছিলাম যে 195 জন রাষ্ট্রপ্রধানদের বা রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভদের সামনে দাঁড়িয়ে আমি ওই পুরস্কার গ্রহণ করলাম, তাদের অভিবাদন গ্রহণ করলাম, অভিনন্দন গ্রহণ করলাম। আই ওয়াজ আউট অফ দি ওয়ার্ল্ড। এবং সেই বছর আমরা সারা বিশ্বের সেরা গবেষণারও পুরস্কার পেলাম, বেস্ট রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিটিং MIT, অক্সফোর্ড, সবাইকে বিট করে আমরা ওই বছরের, যারা ওই যে ইউনিভার্সিটি গুলোকে র্যাঙ্কিং করে, অক্সফোর্ড 1 নাম্বার, MIT 2 নাম্বার, ওরা 24টা ক্যাটাগরিতে র্যাঙ্কিং করে, সবগুলোকে যোগ করলে 1 নাম্বার হয়। তার মধ্যে দেখা গেল এই ডান্ডি ইউনিভার্সিটির নন্দন মুখার্জি বেস্ট রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে স্পেশাল কমেন্ডেশনটা পেল। তারপরে যেটা হলো, আমি আবার এখানে ব্রিটেনের পত্রিকা ডেইলি কুরিয়ার, ওরা আবার আমাকে সারা বিশ্বের 100 জন প্রভাবশালী বিজ্ঞানীর তালিকায় দিয়ে দিল। বোঝার চেষ্টা করেন কত বড় রিকগনিশন। হঠাৎ করে ওভারনাইট আই বিকেম সেলিব্রিটি। টুইস্ট অফ দি স্টোরি, টুইস্ট অফ দি প্লট, আমাদের শরীয়তপুরের বাড়িটা তখন আমরা রাখতে আর পারি নাই, ওটাকে ভেঙে ফেলতে হলো। আমরা ভাঙি নাই, গ্রামের লোকজনই ভেঙে ফেলছে। এটা আরেকটা মজার স্টোরি, এটা আমার জীবনের ভীষণ দুঃখজনক একটা ঘটনা। এত সাকসেস, এত কিছুর পর শরীয়তপুরের বাড়ি যখন পরপর 2 বন্যাতে, একদম পরপর 2টা বন্যাতে তারা পদ্মা নদীর উপর ভেসে থাকে, আবার যখন শুকনো হয় তখন ওখানে জায়গায় বসে পড়ে। তার মানে খুব সাকসেসফুল একটা টেকনোলজি। কিন্তু ওই যে 5,000 লোক প্রতিদিন আসে, একটা মিডিয়া হাইপ ক্রিয়েট হলো না, ওইটা ওখানকার এলাকার কিছু মানুষকে প্রচন্ড লোভী করে দেয়। তারা বললো যে এই গরিবের মানুষগুলারে দিয়ে গেছে, এরা তো এই বাড়িতে থাকার যোগ্য না। তখনকার এমপিকে আমরা অ্যাপ্রোচ করলাম, সবাইকে করলাম, কিন্তু তারাই প্রচন্ড লোভী হয়ে গেল, তাদের লোকজন ওই বাড়িটা দখল করলো। আরেকটা প্রবলেম ছিল, পদ্মা নদীর ওই সেকশনটাতে যেখানটাতে আমরা বাড়ি করেছিলাম পরেই ছিল বালুমহাল। তাই বালুমহালে যারা বালু উত্তোলন করতো, সাংবাদিকদের অত্যাচারে ওদের বালু উত্তোলন বন্ধ হয়ে গেল। ওরা করলো কি, এই গরিব মানুষগুলোকে লাথি মেরে বের করে দিল, তারা ওই বাড়িটাকে বানাইলো তাদের জুয়ার আড্ডাখানা। কিন্তু জানেন বাংলাদেশের রাজনীতি, আমি সোশিয়োলজি ভালো শিখছি, কিন্তু তখন আমি বাংলাদেশের পলিটিক্স শিখতে পারি নাই। বাংলাদেশে গ্রামে একটা পলিটিক্স আছে, সেটা হচ্ছে এই যে বালুমহলের যে সন্ত্রাসীরা আছে না, এরা 2 দিন পর পর পরিবর্তন হয়। এরা যখনই ক্ষমতার প্রতি হুমকি স্বরূপ হয়ে যায়, ক্ষমতা তাদেরকে সরায় দেয়। তাই 2 দিন পর যখন আবার মালিকানা পরিবর্তন হইল না, তখন গ্রামের লোকজন মিলে আগের যে মালিক ছিল বালুমহলের, তার আস্তানা, যেটা আমাদের ফ্লাড রেজিলিয়েন্ট হোম, যেটাকে সে পরবর্তীতে গাঁজা খাওয়ার জায়গা বানাইছিল, সেই গাঁজা খাওয়ার জায়গাটা তারা ভেঙে ফেলে। এবং আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, কারণ আমি চাই নাই, কোনোদিন চাই নাই যে আমাদের একটা ক্রিয়েশন এতগুলো গ্রামের মানুষের কো-ডিজাইন্ড, কো-ইনভেন্টেড একটা স্ট্রাকচার এরকম একটা বাজে কাজে ব্যয় হোক। আজকে আপনারা আমাকে যতই সাকসেসফুল বলবেন, আমি জানি আপনারা একটু পরে আমাকে বলবেন আপনার মতন বিজ্ঞানের সাথে আমরা কথা বলে খুব মুগ্ধ, সন্তুষ্ট, ইত্যাদি ইত্যাদি। আসলে আমি খুবই তুচ্ছ একজন মানুষ, এবং আমি সারাক্ষণ বিশ্বাস করি আমি যা করছি সব ভুল করছি। এবং তখন আমি আরেকবার নিজেকে বললাম, আমি যদি ঠিকই করতাম তাহলে আমি এই বাড়িটা রাখতে পারতাম, এবং আমি নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল করছি। এবং ওই ভুলটা থেকে শেখার জন্য আমি আবার 1 লাখ ইউরো আমি ইনভেস্ট করলাম। আমরা তখন করলাম কি, বাংলাদেশের 5টা প্রত্যন্ত চরে চলে গেলাম, একদম কোস্টাল রিজিয়নের প্রত্যন্ত গ্রামে মানে চরগুলোতে, কুতুবদিয়া, উরির চর, ঢাল চর, এরকম অনেকগুলো চরে গেলাম। গিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম আমাদের ভুল কি ছিল। এবার ভাই 100, 200, 500 না, 18,000 পরিবারের কাছে গেলাম, 18,000 ফ্যামিলিজ। তাদেরকে গিয়ে আবারও আগের মতন জিজ্ঞেস করলাম, ভাই সমস্যাটা কি? আর এবার আরেকটু ফোকাসড হয়ে বললাম, আপনার স্বপ্নের বাড়িটা দেখতে কেমন? তখন জানেন নাফির ভাই, দেখবেন একটু পরে আপনি বুঝবেন আমি কত বড় আসলে বোকা ছিলাম। তখন তারা আমাকে বলল, আপনি যে বাঁশের বাড়ি বানাইছেন ভালো, কিন্তু বাঁশের বাড়িতে আমি থাকবো না, এটা আমার স্বপ্নের বাড়ি না, আমার স্বপ্নের বাড়ি হচ্ছে পাকা বাড়ি। 67% লোকজন বলল আমার স্বপ্নের বাড়ি হচ্ছে পাকা বাড়ি। এইটা আমরা মিস করছিলাম। আমরা তাদেরকে বাঁশ চাপাই দিতে চাচ্ছিলাম, আমরা পরিবেশ বান্ধব বলে তাকে বাঁশ টাস দিয়ে মানে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে না। আপনিও চিন্তা করেন, আপনি তো সমাজের, আপনারা দুজনই সমাজের এলিট ক্লাসে বসবাস করেন, তো আপনাদেরকে যদি আমি বলি যে আপনারা ভ্যাকেশন হোমে কোথায় যাবেন, আপনারা অবশ্যই বলবেন যে গাজীপুরে আমি কোনো একটা রিসোর্টে যাবো, বাস টাস দিয়ে মাটির রিসোর্টে থাকতে। কিন্তু যদি বলি আপনার নিজের বাড়িটা যেখানে আপনি প্রতিদিন থাকবেন, 365 দিন থাকবেন, ওটা কি বাসার হবে? আপনি বলবেন না, বা যতই ভালো হোক এটা বাসার, আমি ওখানে থাকবো না, আমার বাড়িটা হবে ভাই শক্তপোক্ত পাকা বাড়ি। তখন আমি আরেকবার বুঝলাম যে আমি আসলে কত বড় বোকা, এবং আমি যে নিজের সম্বন্ধে ধারণা করি আমি যে একটা গর্ধপ, এটা কিন্তু আমি আরেকবার আমি নিজেকে প্রমাণ করলাম।
এবং তখন আমি বুঝলাম যে মানুষকে চাপায় দেওয়া হবে না। মানুষ যেটা ভেবেছে যে পাকা বাড়ি, এই পাকা বাড়ির ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। এই পাকা বাড়ির ম্যাটেরিয়াল তৈরি করা নিয়ে শুরু হলো আমাদের নির্মাণ সামগ্রী নিয়ে কাজ করা। অর্থাৎ এই যে ব্রিক, টাইলস, ছাদ, ফাউন্ডেশন, দরজা, জানলা, সবকিছু একটা বাড়ি তৈরি করতে গেলে যা লাগে সমস্ত কিছু আমরা তৈরি করলাম আস্তে আস্তে গত 6 বছর ধরে। কিভাবে তৈরি করলাম? কোনো মতে মাথায় কিছু আসে না, কিচ্ছুতে বুঝতে পারি না ফাঁকা ম্যাটেরিয়াল নিয়ে কিভাবে কাজ করবো। সিমেন্ট তো লাগবে, রড তো লাগবেই। আচ্ছা, রডের না হয় আমি বুঝলাম বাঁশ দেবো, কিন্তু কম্প্রেসিভ স্ট্রেংথ, চাপের যে শক্তি, টানের শক্তি না হয় বুঝলাম, চাপ যে নিতে পারবে এমন তো একটা ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। হঠাৎ করে আমার একটু লাক আসলো, আমি মিশরে গেলাম পিরামিড দেখতে। মিশরের পিরামিডের সামনে দাঁড়ায় আছি আর চিন্তা করতেছি, আচ্ছা কোন মানুষ, কোন ইঞ্জিনিয়ার এরকম একটা স্ট্রাকচার বানাইছে যেখানে কোনো জয়েন্ট নেই, 4500 বছর টিকে আছে, কোনো জয়েন্ট নেই, কোনো কিছু নেই। এটার মধ্যে কি ব্যবহার করছে যে এটা এমনি টিকে আছে? আমার ভিডিওতে আমি একটা ভুল কথা বলছি, ইটস নট স্যান্ডস্টোন, এটা হচ্ছে লাইমস্টোন। আমি আসলে চর্চার ভিডিওটাতে হঠাৎ করে বলতে গিয়ে ভুলে, যে একজন কমেন্ট করেছেন, একজন খুব ইন্টেলিজেন্ট দর্শক, একজনই ধরতে পারছে ভুলটা। হ্যাঁ, তো যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি তখন না লোকজনকে জিজ্ঞেস করলাম, ওটা বললো ভাই এটা হচ্ছে লাইমস্টোন। আপনারা 2021 এমআইটির একটা গবেষণা আছে লাইমস্টোন নিয়ে, খুব মজার। লাইমস্টোনের একটা সেলফ হিলিং প্রপার্টি আছে, অর্থাৎ এখানে যদি ক্র্যাক হয় এবং ওখানে যদি কখনো বৃষ্টির পানি পড়ে, ওই ক্র্যাকটা আবার হিল হয়ে যায়। এবং পিরামিড যে 4500 বছর টিকে আছে তার একটা বড় কারণ হচ্ছে এই যে লাইমস্টোন দিয়ে এটা তৈরি করা হয়েছে, এবং লাইমস্টোন দিয়ে তৈরি করে, এবং ভেতরে কিছু অংশ গ্রানাইট আছে। কিন্তু গ্রানাইট কিন্তু ম্যাটেরিয়াল হিসেবে অত ভালো না। কেন ভালো না? এটা হচ্ছে অনেকটা, বুঝছেন, ওই যে সোয়াজনেগারের মতন, একটা সময় প্রচুর প্রোটিন খায় খুব শক্ত হয়েছে, কিন্তু এখন যখন প্রোটিন খাওয়া ছেড়ে দিছে, এখন যখন ওই এখন কিন্তু পুরো ভেঙে পড়ছে, দেখছেন, একদম কুজা হয়ে গেছে, হাঁটতে পারে না, কষ্ট হয় তার। ব্যাপারটা এরকম যে খুব বেশি শক্ত হইলেই কিন্তু জিনিস ভালো না। আপনার তখন হবে কি, শক সহ্য করার ক্ষমতা কমে যাবে। হ্যাঁ, আপনি আর শক সহ্য করতে পারবেন না, আপনার মলিকিউল আর ভিতরের অণুগুলো আর সরার জায়গা পাবে না, ধাস করে ফেটে যাবে। কিন্তু যদি আপনার একটু ফ্লেক্সিবিলিটি থাকে, অণুগুলো যদি একটু এদিক ওদিক কাতকুত হইতে পারে, তাহলে করে কি সে শকটা অ্যাবজর্ব করে নিতে পারে, যেটা আবার লাইমস্টোনের আছে। আমরা করলাম কি, তখন এই লাইমস্টোন নিয়ে গবেষণা শুরু করলাম। ওই যে পিরামিড দেখে আসার পর তখন আমি বুঝলাম, এই তো ইউরেকা আমার মনে হয় পাইছি। তাহলে লাইমস্টোন প্রকৃতিতে কিভাবে তৈরি হয়? প্রকৃতিতে এভাবে তৈরি হয় যে যখন আমাদের ধরেন কোনো একটা প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যদি ধরেন প্রচুর পরিমাণে ওই যে কি বলে লাভা বা প্রচুর পরিমাণে অগ্নুৎপাত হলো, তখন এসে হঠাৎ করে মাটির উপর অনেক মাস এসে পড়ে না, অনেক ভর এসে পড়ে না? ওই ভরের সময় যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড চাপ তৈরি হয়। কারণ এই চাপ থেকে যেটা হয় সেটা হচ্ছে বয়েলের সূত্র বলে একটা সূত্র আছে, আপনার ইন্টারমিডিয়েটে পড়েছেন। চাপ থেকে আবার তাপও উৎপন্ন হয়, যত চাপ বাড়বে তত তাপমাত্রা বাড়বে। তখন হয় কি, ওই তাপমাত্রা চাপের সমীকরণে খুব কমপ্লেক্সড একটা ম্যাটেরিয়াল তৈরি হয়। আর যেহেতু চুনের একটা ন্যাচারাল বাইন্ডিং প্রপার্টি আছে, আমি বললাম যে বাবা, এ তো এই সলিউশন তো এখানে লুকায় আছে। তাহলে আমরা এখন কিভাবে লাইমস্টোন পাবো? কিন্তু লাইমস্টোন কিন্তু রিনিউয়েবল না, অর্থাৎ প্রকৃতিতে এখন যে স্টক আছে এটা কিন্তু রিপ্লেনিশ হচ্ছে না। তাহলে আমাকে এটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে পারবো? ল্যাবরেটরিতে। কিভাবে তৈরি করা যাবে ল্যাবরেটরিতে? আমরা তখন এই মেশিন নিয়ে কাজ করা শুরু করলাম। আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কারণ একটা জিনিস বুঝতে পারলাম, প্রকৃতি যে পরিমাণ চাপ দেয়, ওই চাপটা যদি ছোট জায়গার মধ্যে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এমন একটা মেশিন তৈরি করতে হবে যে মেশিনটার উপরে সমগ্র বাংলাদেশের ওজন কত দেখি বলেন তো রাবি, আপনাকে এবারে আমি একটু দুষ্টামি সমগ্র বাংলাদেশের ওজন 5 টন। Absolutely. Oh, you are brilliant. I love, মানে আমার এই ধরনের মানে সঞ্চালকদের সাথে কথা বলতে এত ভালো লাগে। Exactly. I was thinking the same answer. এই জন্যই তো ব্রিলিয়েন্ট মাইন্ড স্পোক টুগেদার। তো যেটা হয় সেটা হচ্ছে যে এরকম 20টা বাংলাদেশ লাগবে, অর্থাৎ 100 টন অন্তত প্রেসার জেনারেট করতে হবে ছোট একটা স্পেসের মধ্যে। তাহলে বোঝার চেষ্টা করেন, এতটুকু জায়গার মধ্যে যদি এরকম 20টা ট্রাক উপরে রাখেন, এই জায়গাটার কি আর দফা দফা থাকে না। সেই জন্য এমন মেশিন তৈরি করতে হবে যে এই পরিমাণ প্রেসার নিতে পারে। আমাদের মিস্ত্রিদের সাথে বসে মেশিন বানানো শুরু করলাম, 5টা মেশিন বানাইলাম, ভাঙলাম,
কোনোটা কাজ করলো না, ষষ্ঠ নাম্বারে গিয়ে আমাদের কাজ করলো। প্রচুর মানুষের সাথে খারাপ সম্পর্ক হইলো, বন্ধুত্ব ভেঙে গেল, পরিবার, কারণ আমি দীর্ঘদিন ডান্ডি থেকে গিয়ে বাংলাদেশে থাকি, আমার পরিবারের সাথে ছাড়াছাড়ি হওয়ার উপক্রম, মানে বউ ডিভোর্স দেবে না, আমার বাচ্চারা আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তখন আমার ধরেন 2টা বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, ফোন করে করে কান্নাকাটি করে, বিচ্ছিরি অবস্থা। তো 6 নাম্বার মেশিনটা গিয়ে আমাদের কাজ করলো, আমরা সেই পরিমাণ চাপ প্রডিউস করতে পারলাম, সেই তাপ প্রডিউস করতে পারলাম, এবং আমাদের ব্রিক প্রডিউসড হইলো। আমরা যেটা দেখলাম এই ব্রিকের, তারপরে আমার মধ্যে পেয়ে গেল সেটা হচ্ছে ওই যে প্রথমে যেটা বলছিলাম, আপনি কিন্তু ব্র্যাড পিট হইতে পারবেন না, আপনাকে বাংলাদেশের মানুষের সাইকোলজি বুঝতে হবে। আপনি যে কোনো ম্যাটেরিয়াল বানালে লোকজন প্রথম জিজ্ঞেস করবে এই ম্যাটেরিয়ালের শক্তি কিরকম। আমি শুরু করছিলাম কি নিয়ে, স্টোন নিয়ে, রাইট? আমরা এমন একটা ব্রিক বের করলাম যেটার স্ট্রেংথ হচ্ছে স্টোনের 3 গুণ। অর্থাৎ আপনি যদি লাইমস্টোন দেখেন, এটার স্ট্রেংথ হচ্ছে 12 MPa, 12 মেগাপ্যাসকেল। আমরা এখন যে ব্রিকটা তৈরি করেছি, কিছুদিন আগে যে ব্রিকটা তৈরি করেছি, এটার স্ট্রেংথ হচ্ছে 36 MPa, একদম গুণগতভাবে 3 গুণ। কে বলেছে? আপনি আমি বললে হবে না। বুয়েট থেকে টেস্ট করালাম, এলজিডি থেকে টেস্ট করালাম, তারা সার্টিফাই করলো যে আমি যা বলছি, আমি কিছু বলি নাই, আমি তাদেরকে কান পড়া দিই নাই গিয়ে, তারা টেস্ট রেজাল্ট দিল, তারা জানলো না তারা কার ব্রিক টেস্ট করতেছে, তারা ভাবছে আমি এমনি ব্রিক টেস্ট করতেছি এরকম। সেই জন্য আমি অ্যানোনিমাস ছিলাম, যেন কোনো দিক থেকে কোনো ইনফ্লুয়েন্স না আসে, তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি এটা করতে পারে। এন্ড দে ডিড দ্যাট জব ভেরি ওয়েল। তারা রেজাল্ট দিল, রেজাল্ট দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এটা অবশ্য আমি এটা মিথ্যা কথা বলছি, আসলে আমি ল্যাবরেটরিতে টেস্ট না করে কি আমি বুয়েটে পাঠাইছি? অবশ্যই আমি জেনে শুনেই পাঠাইছি। আমরা 7,200 রেসিপি ট্রাই করছি। 7,200 রেসিপি ট্রাই করার পর একটা রেসিপি স্ট্যান্ড আউট হয়েছে। অনেকে আমাকে বলে যে এই ব্রিক তো পৃথিবীর অন্যান্য জায়গাতে আছে। অবশ্যই আছে এই ব্রিক। আমি নতুন কাজ করি নাই, 50 সাল থেকে কাজ হচ্ছে, কিন্তু কেউ 6 MPa 8 MPa এর বেশি উঠতে পারে নাই। আমাদের তফাৎ হচ্ছে আমরা 36 MPa পর্যন্ত উঠছি, কারণ আমি জানি বাংলাদেশে মানুষ আমাকে প্রথম যে প্রশ্নটা করবে, এটা কি শক্ত কিনা। তাহলে ফায়ার ব্রিকের স্ট্রেংথ কত? ফায়ার ব্রিকের স্ট্রেংথ হচ্ছে 21 MPa, 21 থেকে 22 MPa। ফায়ার ব্রিকের থেকে এটা শক্তিশালী বেশি। নেক্সট ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট। কনক্রিটের স্ট্রেংথ কত? 27 MPa। কনক্রিট থেকে 50 গুণ বেশি শক্তিশালী, অর্থাৎ এটা হচ্ছে 36 MPa। অর্থাৎ পাথর থেকে শক্তিশালী, বাজারের অল্টারনেটিভ ফায়ার ব্রিক থেকে শক্তিশালী, এবং কনক্রিট থেকে শক্তিশালী। এই তিনটা যখন আমরা ক্রস করলাম, আপনারা শুনে খুশি হবেন, আমি এখন এমন একটা ব্রিক বের করেছি যেটার স্ট্রেংথ হচ্ছে 67 MPa, 67 MPa। কেন আমি বের করেছি জানেন? এই কারণে বের করেছি যেন কেউ আমাকে কোনোদিন অন্তত স্ট্রেংথ নিয়ে কথা না বলতে পারে। কেউ এসে যেন আমাকে না বলতে পারে যে স্ট্রেংথের এইটা পার হও, ওইটা পার হও। তাই আমি এমন একটা এমন একটা সিলিং সেট করেছি যেটা আসলে একদম সুপিরিয়র একটা। তো আমাদের এটা হলো। দ্বিতীয় হচ্ছে পোড়াতে হয় না, খরচ কম, এটার দাম অর্ধেক। আমাদের ওই কাঠ পোড়ানোর খরচ লাগে না, বাজে জিনিস লাগে না। ল্যাবরেটরিতে বানানোর খরচ এটা হচ্ছে 7 টাকা, 7 টাকা 17 পয়সা এরকম। হ্যাঁ, একদম পুরো 7 টাকা বলা যায় না, 7 টাকা 17 পয়সা, হয়তো কমার্শিয়ালি করলে কম বেশি হবে আরো। তারপর 3 নাম্বার যেটা হলো, সেটা হচ্ছে এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করলাম, বুঝছেন, একেবারে লোকালি অ্যাভেলেবেল, আপনার আমার সবার পায়ের নিচে, পৃথিবীর যেখানে যান সেখানে আছে। এটা হচ্ছে মাটি। কারণ আমরা ক্যাম্পাসে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে, আপনারা যদি কখনো গিয়ে থাকেন, আপনাদের বিজনেস স্কুলের পাশে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরিতে পড়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি অনেক ক্রিকেট খেলেছি ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুকুরে গোসল করেছি। আহা আহা, খুব ভালো। আচ্ছা, জানেন আইবি এর ক্যাম্পাসে তো ছেলেপুলে, সাধারণ ঘরের ছেলেপুলে থেকে আসলেও আইবিএ তে যারা পড়াশোনা করে না, ওদের মধ্যে একটা এলিট ভাব চলে আসে ওদের মধ্যে। ওরা যে সমাজে, আরে ভাই আমরাই তো পড়েছি, আমরা দেখেছি, আমাদের বন্ধু বান্ধব, আমরা মিলে একটু ভাবে চলতাম। কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পোলাপাইন যতদিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে থাকবে, ওইগুলো হচ্ছে গরিবের হদ্দ, বুঝছেন। ওদের প্রত্যেকের রুমের বাইরে একটা করে মাটির কলসি রাখা থাকে, থাকতো আমাদের আমলে। ওই মাটির কলসিতে এসে সকালবেলা কেউ একজন পরিষ্কার পানি দিয়ে যেত। আর ওই পানিটা না শীত গ্রীষ্ম সারাটা সময় প্রচন্ড ঠান্ডা থাকতো, খুব সুন্দর একটা ঠান্ডা থাকতো। এটা কিন্তু আমার জীবনে, আমার ছোটবেলা থেকে আমি একটা গুণ আছে আমার, এতক্ষণ তো সব বদগুণের কথা বলছি, আমার একটা গুণ হচ্ছে আমি প্রচুর পড়ি। আমি প্রচুর পড়তাম। আমি দিনে আমার এখনো এক একটা সময় আছে আমি হয়তো একটু বলতে, কিন্তু এইটা বললে হয়তো বা অন্য কেউ ইন্সপায়ার্ড হবে। আমার দিনে এখনো রেগুলার এই সাইজে 6টা বই লাগে। আমি খুব ফাস্ট রিডার, আমি অনেক পড়ি। তখন যেটা পড়তাম সেটা হচ্ছে আমার খুব, যে কোনো জিনিস দেখলে না আমার
নিজের মধ্যে একটা জিজ্ঞাসা আসে যে কেন এটা হচ্ছে, ওই যে পিরামিডের মতন কেন এটা হইলো, মাটির কলসির ভিতরে পানিটা ঠান্ডা থাকে কেন। ঠিক তেমনি আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাটি দিয়ে একটা প্রোডাক্ট বানাবো, এবং এই মাটিটা হচ্ছে সব থেকে সহজলভ্য, মানুষ সব থেকে বেশি সহজলভ্য বাংলাদেশে, দ্বিতীয় হচ্ছে বাস সহজলভ্য, আর তৃতীয় হচ্ছে সব থেকে বেশি মাটি। আর এই মাটিটা আসবে যে কোনো বাড়ি করতে গেলে আপনাকে একটা ফাউন্ডেশন ট্রেঞ্চ করতে হয়। এই ফাউন্ডেশন ট্রেঞ্চ থেকে যে মাটি আসবে, এই মাটি দিয়ে যদি আপনার বাড়ির ব্রিক হয়ে যায় তাও তার কথাই নেই। এবং আমরা ঠিক সেই কাজটাই করেছি, অর্থাৎ যে কোনো বাড়ি করতে গেলে যে ফাউন্ডেশন, তাই বাইরে থেকে মাটি আনতে হবে না, যে জায়গায় বাড়ি করবেন সেই জায়গায় যদি একটা ফাউন্ডেশন ট্রেঞ্চ করেন এবং সেই ফাউন্ডেশন ট্রেঞ্চ থেকে যে মাটিটা পাবেন, এটাকে দিয়ে আপনি খুব সোজা একটা মেশিন আমরা বানিয়েছি। এখন আমি কত নম্বর মেশিনে চলতেছি জানেন? আমি এখন আমার 11 নম্বর মেশিনে চলতেছি। আমার মধ্যে এখন একটা নেশা যাচ্ছে। ধরেন এই যে আমি টেবিলের উপর বসে আছি না, এই টেবিলের উপর বসে একটা টেবিল টপ ছোট একটা মেশিনে হাত দিয়ে বসে বসে একই স্ট্রেংথের ব্রিক বানানো যাবে। তাই আপনি যত বড় গবেষকই হন, আপনি যদি কমিউনিকেট না করতে পারেন, আপনার এটা যদি না পৌঁছায় কমিউনিকেশন চ্যানেলে, তাই এভরি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। এগেইন আই এম টেলিং ইউ গাইস, আমি জানি আপনারা জানেন, কিন্তু কমিউনিকেশনের যে কি পাওয়ার। তাই এবার আমি করছি কি, আমরা যখন এবারে স্কটিশ গভর্নমেন্ট থেকে টাকা পাইলাম, কিছু টাকা আমি চাইলাম ওদের কাছে, ওটা কিছু টাকা দিল, তখন আমি প্রথম হায়ার করছি একজন ফটোগ্রাফার, যে প্রত্যেকটা প্রসেস তুমি ডকুমেন্ট করবা। আমি আগের বার মিস করছি, আগের বার তাই আমি এখানে থাকি না, বাংলাদেশে থাকি না, তুমি হচ্ছে আমার আইজ এন্ড এয়ার, তুমি সবকিছু ডকুমেন্ট করবা। এন্ড দ্যাট গাই ডিড পারফেক্টলি, অনেক ভালো কাজ করছে সে। মোটামুটি সমস্ত কিছুর প্রত্যেকটা জিনিস বানানোর ব্যাপারে সে ছবি তুলে তুলে ভিডিও করে 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 রাখছে, সো দ্যাট যেটা আমরা আপনাদের সাথেও শেয়ার করবো এবং ভবিষ্যতে আস্তে আস্তে আরো বেশি টিউটোরিয়াল আকারে শেয়ার করব। আচ্ছা, এখন তাইলে আমরা কি করলাম, আমরা দেখলাম যে শুধু ইট দিয়ে আসলে বাড়ি হয় না। একটা বাড়ি করতে গেলে ইট লাগে, ফ্লোরিং ম্যাটেরিয়াল লাগে, রুফিং ম্যাটেরিয়াল লাগে, একটা বাড়ি করতে ফাউন্ডেশন লাগে, একটা বাড়ি করতে আরো অনেক কিছু লাগে, কল লাগে, ট্যাপ লাগে, ইলেকট্রিক ওয়্যার লাগে। সবকিছু তো আর নেট জিরো করতে পারবো না, ওই ট্যাপ, ইলেকট্রিক ওয়্যার সেগুলো আমরা নেট জিরো করতে পারলাম না, কিন্তু আমরা 15টা ম্যাটেরিয়াল কম্পোনেন্ট আমরা উদ্ভাবন করলাম। আমরা অনেক অর্থ কষ্টে ভুগছি, বুঝছেন, আমাদের কাছে খাবার টাকাও থাকতো না। আমাদের কাছে রাত্রেবেলা যখন যাইতাম তখন আমাদের কোনো খাবারের দোকান খোলা থাকতো না। রাতে 1টা-1:30টার সময় আমি আর আমার ড্রাইভার না বলে কি বলা যায়, আমার সহযাত্রী ছেলেটা, আমরা খাবার খুঁজতাম, একটা বিরিয়ানির দোকানে একটা প্যাকেট পেলেও হয়তো কিনে নিতাম, কিন্তু খোলা থাকতো না। তখনও তো কি ওই রাতে খালি পেটে আমরা শুয়ে থাকতাম, তারপর দিন সকাল 6টার সময় আমরা আবার যাত্রা শুরু করতাম। তাহলে ওই ছেলেটা যদি কোনোদিন আমাকে বাপ্পা তুলে গালিগালাজ করে, আমি কি ওকে ভুল বলতে, ওকে কি আমি দোষ দিতে পারবো? এরকম আমার সমস্ত যারা সহযাত্রী ছিল তারা প্রত্যেকেই তখন মানে সারা দিন রাত তারা পরিশ্রম করছে এবং এই জিনিসটা বানাইছে। সেই শরীয়তপুরের মিস্ত্রিরা, সেই সুন্দরবন থেকে যারা 2017 থেকে আমার সাথে কাজ করে, তারা দিনের পর দিন আমার সাথে এসে কাজ করছে, 100-র উপরে মানুষ কাজ করছে। তাই যারা আমাকে বলে এটা আপনার ইনোভেশন, ইটস নট মাই ইনোভেশন। সমস্ত মানুষ মিলে এই যে কষ্ট, অসম্ভবকে সম্ভব করার যে যাত্রা, বিশ্বাস করেন আমার যদি ক্ষমতা থাকতো আমি এদের প্রত্যেককে এখন সোনা দিয়ে মরে দিতাম, কিন্তু আমার তো ক্ষমতা নাই, আমার ফলে আমি তাদের জন্য কিছু করতে পারি না, তাদেরকে ধরেও রাখতে পারি না, তাদেরকে ছেড়ে দিতে হয়েছে, বিকজ আই ডোন্ট হ্যাভ মানি টু পে দেম এনিমোর। কিন্তু আই এম সো প্রাউড যে এতগুলো মানুষের মাথা, এতগুলো মানুষের ফল আজকে আমি পাচ্ছি। সো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাকে পাবলিসিটি দিচ্ছেন, কিন্তু সেই মানুষগুলো আপনাদের সামনে এসে বলতে পারতেছে না। আদার দেন দিস হিউজ মেমোরি, এই যে অসাধারণ একটা মেমোরি, অসাধারণ একটা যাত্রা, অসাধারণ কিছু মানুষের সাথে বন্ধুতা, সে ড্রাইভার হোক, সে একজন গ্রামের কৃষক হোক, এই সবার সাথে যে আমার যাত্রাটা, আপনারা যে আমাকে নিজেদের মতন গ্রহণ করছেন এবং তার জন্য যে এত বড় উদ্ভাবন হয়েছে। এখন আপনাকে এই উদ্ভাবনের গুরুত্বটা বলি। পৃথিবীতে শেষ সিভিল ইঞ্জিনিয়ারিং উদ্ভাবন ছিল কনক্রিট, এরপরে কেমিক্যাল ইয়ে দিয়ে অনেক ইয়ে আছে, কিন্তু মেজর উদ্ভাবন প্রথমে ব্রিক, তারপরে কনক্রিট, তারপরে স্টিল। আমি আপনাকে বলে দিচ্ছি সামনের উদ্ভাবন হচ্ছে এই ব্রিক এবং এই যে নেট জিরো নির্মাণ সামগ্রী। কারণ পৃথিবীতে ওই যে 40% এমিশনের কোনো সলিউশন এখন পর্যন্ত কেউ দিতে পারে না, আমরা দিয়েছি। আমি গর্ব করে বলছি বাংলাদেশ এবং আমার দল, আমাদের যে দল, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ডান্ডি, ব্র্যাক ইউনিভার্সিটি সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, এবং আমার এই গ্রামের মানুষরা, এই যে আমার 18,000 পরিবার, এই যে 500 কমিউনিটি যাদের সাথে আমরা কাজ করেছি, আমাদের সবার সৃষ্টি সামনের সময়ের জন্য দিক প্রদর্শক হয়ে থাকবে এবং আমরা
একটা বাড়ি তৈরি করতে গেলে একদম গ্রাউন্ড থেকে শুরু করে টপ পর্যন্ত যা করা দরকার প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমরা ইনভেন্ট করেছি। আমরা বাঁশ দিয়ে দরজা তৈরি করে দেখিয়েছি। আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল, যেদিন বাংলাদেশে আসবেন দেখবেন কত সুন্দর নান্দনিক হতে পারে একটা দরজা, হাত দিয়ে বানানো, বাঁশের চটি দিয়ে বানানো, কিন্তু কত শক্ত, কাঠের থেকে কত বেশি শক্তিশালী হতে পারে ওই বাঁশের দরজা। আমরা স্টিলের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ভিতরে দেখিয়েছি। হ্যাঁ, ওটা ইজি ছিল না। বাঁশের ভেতরের ময়েশ্চার সম্পূর্ণ রিমুভ করে ফেলতে হয়, বাঁশের গায়ে অনেক কাজকর্ম করতে হয় যেন সেই ম্যাটেরিয়ালকে ধরে রাখতে পারে, অনেক কাজ করতে হয়, কিন্তু এই সম্ভাবনাগুলো আমরা তৈরি করে দেখিয়েছি। এবং শুনেন, এই বাড়িটা আমাদের ইউনিভার্সিটি অফ ডান্ডিতে এনভায়রনমেন্ট ক্যাবিনেট বলে একটা জিনিস আছে, অর্থাৎ যেখানে আমরা এনভায়রনমেন্ট সিমুলেট করতে পারি। 1000 বছর যাওয়ার পর এই ইট আর ওই মেশিনটা নিতে পারে নাই, অর্থাৎ 1000 বছর পর্যন্ত এইটার কিছু হয় নাই। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, মিশরের পিরামিড যদি 4500 বছর টিকে থাকে, আমাদের ব্রিক অন্তত 1000 বছর টিকবে। লাস্ট পয়েন্ট হচ্ছে, এই ব্রিক হচ্ছে পৃথিবীর একমাত্র সল্ট টলারেন্ট ব্রিক। আপনারা যারা ইঞ্জিনিয়ার না তারা জানবেন না যে উপকূলীয় অঞ্চলে যে কোনো স্থাপনা করলে এখন নোনায় খেয়ে যাচ্ছে, মাত্র 25 বছরের স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ব্রিক হচ্ছে পৃথিবীর একমাত্র সল্ট টলারেন্ট ব্রিক। টলারেন্ট মানে কি? যত বেশি লবণ পাবে তত সে শক্তিশালী হবে, কারণ আমরা যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করি সেটা লবণের সাথে বিক্রিয়া করে একটা স্ট্রঙ্গার সল্ট তৈরি করে। সুতরাং আমি আমার দেশের মানুষের ভালোবাসায়, দেশের মানুষের আশীর্বাদে আমরা এতটুকু পর্যন্ত আগিয়েছি। আর এই যে আপনারা আমাদেরকে পাবলিসিটি দিচ্ছেন, আপনারা আমাদেরকে কাভার করছেন, এই জিনিসগুলো যেন মানুষের কাছে যায়। আর ব্যবসার কথা যেটা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, আমরা একাডেমিক ইনস্টিটিউশন, আমরা ব্যবসা করতে পারি না, কিন্তু যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা এমন ব্যবসা করতে পারি যেটার একটা সোশ্যাল কজ আছে। আমাদের কজ হচ্ছে পৃথিবীতে প্রতি 4 জন মানুষের 1 জন মানুষের এখন বাড়ি নাই, নিরাপদ বাড়ি নাই, বা তারা গৃহহীন অবস্থায় থাকে। কিন্তু এই দামটাকে যদি তার সহজলভ্যতার মধ্যে নিয়ে আসা যায়, তাহলে সবার জন্য একটা নিরাপদ বাড়ি হতে পারে। আমরা সবাই একটা নিরাপদ বাড়িতে বসবাস করতে পারি। আমরা যুদ্ধ করব অন্য কিছু নিয়ে, আমরা যুদ্ধ করতে পারবো খাদ্য নিয়ে, আমরা যুদ্ধ করতে পারবো পানি নিয়ে, কিন্তু আমরা যেন বাড়ি নিয়ে যুদ্ধ না করি, প্রথম কথা। আর এই বাড়িটাতে নিরাপদ খাবার পানি, নিরাপদ খাবার, নিরাপদ লাইভলিহুড। আপনারা বিশ্বাস করবেন না, আমরা এটা প্রমাণ করে দেখিয়েছি। আমি এক বিন্দু কোনো কথা বলছি না কোনো স্ট্যাটিস্টিক্স ছাড়া। আমি খুব সিরিয়াস একজন বিজ্ঞানী, আমি ফান করছি, অনেক কিছু করছি, কিন্তু আমার প্রত্যেকটা নাম্বার ইজ ব্যাকড বাই সায়েন্স অ্যান্ড এক্সপেরিমেন্টস। আমরা এই বাড়ি থেকে 1,67,000 টাকা উপার্জন করেছি 1 মাসে, এবং এতটাই কম সময়ে, এতটাই কম এফোর্ট দিয়ে একটা অ্যাকুরিয়ামের ফিশকে খাওয়াতে যতটুকু সময় লাগে দিনে 2 বার, ঠিক ততটুকু সময় দিয়ে আপনি 4 মাসে 50 কিলোগ্রাম শিং মাছ উৎপাদন করতে পারবেন। সামনে 4 ফুট বাই 8 ফুটের একটা জায়গা আছে, আমাদের ভেতরে 50,000 ডিমের ইনকিউবেটর আছে। আপনি নিজে হিসাব করে দেখেন, আমি 10 টাকা দিয়ে, তখন আমরা 10 টাকা দিয়ে ডিম কিনতাম, বাজারে একদিনের মুরগির বাচ্চা আমরা 35 টাকা করে বিক্রি করেছি, 25 টাকা প্রফিট। আমি ইলেকট্রিসিটি ধরে সবকিছু ধরে 20 টাকা প্রফিট ধরছি। 4000 ডিম ফার্টিলাইট হয়েছে 21 দিনে। আপনি অঙ্ক হিসাব করে দেখেন কত টাকা হয়। আমার কাছে বলবেন না, আপনি ইউ ডু দ্য ম্যাথ। আমরা ভেতরে ইনডোর এগ্রিকালচার করেছি, মাশরুম করেছি, মাইক্রোগ্রিনস করেছি। আমরা দেখিয়েছি একটা মানুষ ঘরের মধ্যে থেকে, অর্থাৎ ওই যে ভদ্রমহিলা তার বাচ্চাটাকে হারাইছিল, তার স্বামী যে দূরে গিয়ে কাজে চলে গেছিল, তাকে যেন আর ঘর থেকে বন্যার সময় বেরোতে না হয়, সে যেন ওই ঘরের মধ্যে বসেই তার জীবিকা পার্সু করতে পারে। একটা বাড়ি থেকে, আসেন এবার বিজনেস স্টুডেন্টের মতন কথা বলি, একটা বাড়ির দাম যদি 25 লাখ টাকা হয়, আপনি যদি মাইক্রো ক্রেডিট থেকে লোন নেন, তাহলে আপনার প্রতি মাসে কিস্তি পড়বে 67,000 টাকা। আমরা দেখিয়েছি 1,67,000 টাকা উপার্জন সম্ভব, অর্থাৎ 67,000 টাকা ক্রেডিট দেওয়ার পরেও আপনার উপার্জন থাকবে 1 লাখ টাকা। কেটে কুটে ধরেন 50,000 টাকাও যদি থাকে, বাংলাদেশের কয়টা দরিদ্র পরিবারের 50,000 টাকা ইনকাম হয়? সুতরাং দিস ইজ নট অনলি আ হাউস, এটার মধ্যে পরিষ্কার খাবার পানি, খাবার, জীবিকা, এবং যে কোনো ঝড়, যে কোনো বন্যা, যে কোনো ভূমিকম্প, যে কোনো আগুন, যে কোনো শব্দ, যে কোনো পরিবেশ দূষণে এই বাড়িটা অক্ষত থাকবে। তার মানে কি, আপনি দুর্যোগ সহনশীল একটা বাড়ি পাচ্ছেন, এবং সাথে আপনার যে বেসিক নেসেসিটিস, সব থেকে ইম্পর্টেন্ট আপনার উপার্জন আসবে এই বাড়ি থেকে। আপনার যদি বিজনেস স্কুলে 2 জন ছাত্র, আপনারা জানেন আমাদের যখন ফাইন্যান্স পড়ানো হতো, বলা হতো যে ফ্ল্যাট বা হোমে ইনভেস্টমেন্ট হচ্ছে নেগেটিভ রিটার্ন ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে টাকা দিলে কোনোদিন ফেরত আসে না। আমরা প্রমাণ করে দেখিয়েছি এই বাড়িতে ইনভেস্টমেন্ট হচ্ছে পজিটিভ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার টাকা আপনি ইনভেস্ট করলে আপনার এটা ফেরত আসবে। বেসিক্যালি কয়েকটা, 2টা বা 3টা শর্ট
প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি অলরেডি বলেছেন যে আপনি বিজনেস করতে পারেন না, কিন্তু আপনার যে আইডিয়াটা, যেগুলা যে ইনোভেশন গুলা করেছেন, এগুলাকে স্কেল আপ করার জন্য বাংলাদেশের অথবা গ্লোবালি কোনো বিজনেস কি আপনার সাথে কানেক্ট করেছে কিনা, বা আপনার এই ব্যাপারটাকে স্কেল আপ করার জন্য আপনার প্ল্যানটা কি, যদি একটু শর্টে বলতেন। চমৎকার কথা বলছেন। আমার কথা হচ্ছে আপনাদের হয়তো পছন্দ হবে না, আমি আবার বলছি, বিজনেস কখনো খারাপ হতে পারে না। বিজনেস হচ্ছে খুব ভালো একটা জিনিস। বিজনেস হচ্ছে পৃথিবীকে পরিবর্তন একমাত্র ব্যবসায়ী করতে পারবে। পৃথিবীকে পরিবর্তন করার জন্য আমি আপনি যদি সবাই মিলে চাকরি করি, তাহলে উদ্যোক্তা হবে কে, তৈরি হবে কে? রাইট। আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নাই। এই জন্য আমার টার্গেট হচ্ছে আগামী 5 বছরে বাংলাদেশে আমি 1000 উদ্যোক্তা তৈরি করব, এবং এই 1000 উদ্যোক্তা বাংলাদেশে 35,000 বাড়ি বানাবে। এই 35,000 বাড়ি যে, কারণ দেখেন, আমি যদি খারাপ ব্যবসা করার উদ্দেশ্য থাকতো, আমি আজকে একটা ইনস্টিটিউশন করতাম, একটা ইনস্টিটিউশনে অনেকগুলো ব্রাঞ্চ থাকতো অনেক জায়গায়। আমি সেটা করি নাই। আমি চাচ্ছি কি, এটা যেন আমি উদ্যোক্তাদের মধ্যে ছড়াই দিতে পারি, যারা এন্টারপ্রেনার হবে। একটা দোতলা বাড়ি করতে 14 মাস সময় লাগে, আর আমাদের এই বাড়িটা করতে সময় লাগে মাত্র 3 সপ্তাহ। কেন 3 সপ্তাহ সময় লাগে? কোনো ম্যাজিক না। কারণটা হচ্ছে এই ব্রিকগুলো হচ্ছে লেগোর মতন, অর্থাৎ এখানে কোনো দক্ষ মিস্ত্রি লাগে না। একটার উপরে একটা বসায় দিলে উপরে যাবেন, উপরে যাওয়ার পর ঢেলে দিবেন মর্টার, শেষ, ডান, একটা দেয়াল তৈরি হয়ে যাবে। বাড়ি করতে গেলে নির্মাণ সামগ্রীর দাম তো না হয় আমরা অর্ধেকে নিয়ে আসলাম, কিন্তু 14 মাসের হিউম্যান রিসোর্স যখন আপনি 3 সপ্তাহে নিয়ে আসবেন, আপনিই বলেন আপনার সেভিংস কত হবে? এই জন্য এই বাড়িটার দাম একটা টিনের বাড়ির থেকেও দাম কম। বিক্রমপুরে যে টিনের বাড়ি পাওয়া যায়, ওই টিনের বাড়ির স্কোয়ার ফুটেজ পড়ে 2150 টাকা পার স্কোয়ার ফিট। আমাদের এই বাড়ির স্কোয়ার ফুটেজ পড়ে মাত্র 1555 টাকা স্কোয়ার ফিট। অর্থাৎ একটা টিনের বাড়ির থেকে এটা দাম কম। কারণ কি? ম্যাটেরিয়ালের দাম কমাইছি, আর সব থেকে বেশি কমাইছি হিউম্যান রিসোর্স। তো এইটার সাথে কানেক্ট করে আমার মনে হয় সেকেন্ড একটা যে পয়েন্ট আমরা হাইলাইট করতে চাচ্ছি, যে তো আমরা তো বাড়ি তো এখন হচ্ছে, এখন সেটা সাস্টেনেবল হচ্ছে না, হয়তো হচ্ছে রেজিলিয়েন্ট হচ্ছে না, কিন্তু বাড়ি হচ্ছে, অলরেডি মার্কেটে আছে এবং মার্কেটে কম্পিটিটর আছে, লাইক ট্রেডিশনাল ব্রিক্স, ট্রেডিশনাল স্টিল, ট্রেডিশনাল লাইক এ টিন। সো এরা তো ডিরেক্ট কম্পিটিটর। ওই সাইডটা যদি আমরা হাইলাইট না করে আমরা জাস্ট বিজনেস সাইড থেকে চিন্তা করি, যে আমরা খুব দেখতে পাচ্ছি যে ফ্রম দ্য কোস্ট পার্সপেক্টিভ আমাদের ট্রেডিশনাল যে সলিউশন গুলো আছে সেগুলো থেকে অলমোস্ট লাইক 50% রিডাকশন ইন কস্ট যদি কেউ হচ্ছে এই পার্টিকুলার সলিউশনটা ইমপ্লিমেন্ট করে। সো মার্কেট তো যদি আমরা ফ্রিতে প্লে করতে দেই, ডেফিনেটলি এই সলিউশনটা অ্যাকসেপ্ট করবে, এবং যদি সলিউশনটা অ্যাকসেপ্ট করে মার্কেটে, সো ফাইন্যান্সিয়াল ব্যাক যারা করবে, যে কোনো একটা মাইক্রো ক্রেডিট কোম্পানি বা হচ্ছে ইভেন ট্রেডিশনাল ব্যাংকস আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, দে শুড বি লাভিং দিস আইডিয়া। সো ওই সেন্স থেকে কোনো কি ফিডব্যাক কি আপনি পেয়েছেন কিনা? আপনি একদম ঠিক কথা বলেছেন। বাংলাদেশে একটা এক্সিস্টিং মার্কেট আছে, কনক্রিটের, ব্রিকের, স্টিলের। তারা কি আমাদের কম্পিটিটর হয়ে কাজ করবে? উত্তর হচ্ছে অবশ্যই তারা কম্পিটিটর হয়ে কাজ করবে, কিন্তু তারা আমাদের সাথে পারবে না। কেন পারবে না জানেন? ওই যে প্রথমে বলেছিলাম 3টা ফিচার, কস্ট কম, স্ট্রেংথ বেশি, আর সিমেন্টও আমাদেরকে বাইরে থেকে ক্লিংকার ইম্পোর্ট করতে হয়, কিন্তু এখানের কোনো ম্যাটেরিয়াল আমাদেরকে ইম্পোর্ট করতে হয় না, ফলে লোকালি অ্যাভেলেবেল, অ্যাবান্ডেন্ট। এই 3টা গুণের কারণে মার্কেট আমার প্রতি ইনক্লাইন্ড হবে সামনের দিনগুলোতে বেশি। 1, 2, এটা প্রুফ কোথায়? 18,000 পরিবারের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম এই ধরনের বাড়ি নিতে আপনারা আগ্রহী কিনা। তাদের মধ্যে 73% বলেছে তারা এখনই আগ্রহী, কারণ গত 10 বছরে তারা অন্তত 5 বার তাদের বাড়ির চাল বা তাদের বাড়ির দেয়াল হারিয়েছে, এবং প্রতিবার তাদের খরচ হয়েছে এক এক অংশ, প্রত্যেকবার তাদের 50,000 টাকা গড়ে খরচ হয়েছে। তার মানে বুঝেন বাংলাদেশে এই ডিজাস্টার রেজিলিয়েন্ট হোমের চাহিদা কত। সেই জন্য এই মার্কেট আমাদের সাথে রেসপন্ড করবে। এখন আসেন, এই যে গরিব মানুষটা, তার কাছে কি এতগুলো টাকা পুঁজি আছে? সে এই 25 লাখ টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে, বা 5 লাখ টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে? উত্তর হচ্ছে 50,000 টাকা দিয়েও বাড়ি কিনতে পারবে না। তাহলে এই টাকাটা কোত্থেকে আসবে? এই টাকাটা দেবে বিভিন্ন মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। আমার ইতিমধ্যে বাংলাদেশের শীর্ষ কয়েকটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সাথে কথা হয়েছে, তারা আমার সাথে কাজ করতে আগ্রহী, আমিও তাদের সাথে কাজ করতে আগ্রহী। তারা তাদের অপারেটিং কস্ট নিয়ে এই পুরো জিনিসটাকে যদি দামটা সহনশীলতার মধ্যে রেখে তারা যদি মার্কেট করতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু একটা ব্যাপারে আমাদের দৃষ্টি থাকবে, কেউ যেন অযথা মুনাফা না করতে পারে। অযথা মুনাফা করতে গিয়ে যেন এই বিজনেস পটেনশিয়ালটাকে নষ্ট না করে দেয়। এটা এত বড় পটেনশিয়াল, আমি যদি এই নাম্বারে বলি, এটার প্রতি বছর বাংলাদেশে ডিমান্ড হচ্ছে
$87 বিলিয়ন এবং 10 বছরের ডিমান্ড হচ্ছে $900 বিলিয়ন। ইটস এ ভেরি বিগ মার্কেট, ভেরি বিগ মার্কেট। এখন এই মার্কেটে সোনার হাঁসটাকে যদি আপনারা পেট কেটে ডিমগুলোকে না বের করতে চান, যদি সাস্টেইনেবলি বিজনেস করে প্রফিট করতে চান সোশ্যাল ভেঞ্চার হিসেবে, ইউল গেট ইউর রিটার্ন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে সহনশীল হতে হবে, আপনাদেরকে কাইন্ড হতে হবে টুয়ার্ডস দ্য ইউজার। দাম হুট করে বাড়ায় দিয়ে চলবে না। গরু মার্কেট ডেউটিনের মতন আজকে মার্কেট প্রাইস 20 টাকা, কালকে 30 টাকা করে দেওয়া যাবে না। স্ট্যাবিলিটি রাখবেন, ইকুইলিব্রিয়ামে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। এই জন্য অনেক ইনভেস্টরকে আমি ফিরিয়ে দিয়েছি, আমি তাদের সাথে কথাও বলি না। আপনারা আমার অহংকার ধরতে পারেন, আবার আমার ভয়টা হচ্ছে এই সৃষ্টি যাদের কাছে পৌঁছানো দরকার, পৃথিবীর মানুষের কাছে পৌঁছানো দরকার। ভেবে দেখেন, যে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছি, এটা সাইজ হচ্ছে 300 গিগাটন কার্বন আমরা পৃথিবীতে অ্যাড করেছি। তার মধ্যে 100 গিগাটনের সলিউশন আমরা এই একটা বাড়ি থেকে দিতে পারছি। 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে 13টা এই একটা বাড়ি থেকে আসতেছে। তাহলে পৃথিবী পরিবর্তন সম্ভব, এবং এই পৃথিবী পরিবর্তন করার জন্য আমাদেরকে তো একটু কশাস হইতে হবে। আমি তো হুট করে যার তার কাছে দিয়ে দিব না। আমার ইনভেস্টমেন্ট দরকার। আমার এখন ফ্যাক্টরি করতে গেলে আমার ইনভেস্টমেন্ট দরকার, এন্টারপ্রেনারদের জন্য মেশিন তৈরি করতে গেলে ইনভেস্টর দরকার। আমি ইনভেস্টমেন্ট খুঁজতেছি, সরকার আমাকে হেল্প করতেছে, পরিবেশ মন্ত্রণালয় আমাকে হেল্প করতেছে, বাংলাদেশ ব্যাংকের সাথে কথাবার্তা চলতেছে, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের সাথে কথাবার্তা চলতেছে, ইনভেস্টরদের সাথে কথা বলতে হচ্ছে। কিন্তু আমি তার আগে, যখন আমি প্রাইভেট ইনভেস্টরদের সাথে কথা বলি, আমি আগে এনশিওরড হই তাদের সদিচ্ছাটা, লং টার্ম কমিটমেন্টটা ডেফিনেটলি মেক শিওর করতে পারে। আমি তাদেরকে পূর্ণ হেল্প করতে রাজি আছি, কিন্তু তাদের সদিচ্ছা, তাদের সততা থাকতে হবে, নাহলে আমার সাথে ব্যবসা করতে পারবে না। ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল। If you look into the literatures, our own existence is under threat. But I think you'll also agree with me that we are not doing enough. And this climate resilient home addresses 13 out of 17 sustainable development goals. At the same time, it addresses the reason that causes 40% of the total greenhouse gas emissions. So this is not a regular product, but a way superior product, both in terms of cost, in terms of strength, in terms of durability, and in terms of achieving the sustainable development goal. If you want to be partner with this initiative, please contact us. You can also email me at nandan, nandan99@gmail.com. Thank you for your cooperation. Thank you, Dada. Thank you very much for your time. Thank you, Rabi. Probably আমরা নেক্সট কোন এপিসোডে আসবো নতুন কোন বিজনেস আইডিয়া নিয়ে অথবা বিজনেসের জার্নি নিয়ে। Thank you very much for your time.